এত বছর যাবৎ যে পুরুষটিকে ওহি ভালোবেসেছে, যে পুরুষটির জন্য অপেক্ষা করেছে, তাকে আজ তার প্রিয় বান্ধবী হোমির বর হিসেবে দেখে ওই অবিশ্বাস্য দৃষ্টিতেই চেয়ে থাকে। তার কি কষ্ট হচ্ছে? নিঃশ্বাস রোধ হয়ে আসছে কেন? নাকি বুকের ভেতর কেউ নিয়মিত চাকু বসাচ্ছে? এত যন্ত্রণা? ওহির বোধহয় শ্বাস বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হৃদয়ের ভেতর অদ্ভুত এক আঘাত যেন দুমড়ে মুচড়ে দিল তার সমস্ত জীবন। ক্রমাগত তীর চালিয়ে কেউ যেন খুব সযত্নে তার হৃদয়টা ক্ষত বিক্ষত করল। ওহি না চাইলেও তার চোখ টলমল করে কেমন। কষ্টের যন্ত্রণায় সে জামা মুচড়ে ধরে, শরীর গুলিয়ে আসছে কেমন। মুহূর্তের মধ্যেই বোধগম্য হলো চোখও ঝাপসা দিচ্ছে। এমনকি সাদিদ এহসান, তার ভালোবাসার মানুষটিকেও সে অস্পষ্টই দেখতে পাচ্ছে চোখের সামনে। ওই টলমলে চোখের জ্বালা কমে না, বরং যুক্ত হলো তার সব সময়ের সঙ্গী শ্বাসকষ্টটাও। ওই এত এত ভিড়, এত এত হইচইয়ের মাঝে টিকে থাকতে পারল না, হাঁপাতে লাগলো কি করুণ ভাবে। আর ঠিক তখনই পাশ থেকে কাছে এলো রীতি। আদুরে ওহির এমন বেহাল দশা দেখে ওকে আগলে নিতে নিতে দ্রুত শুধালো। কি হয়েছে তোর ওহি? ওহি রে, এমন করছিস কেন? ইনহেলারটা আছে তোর সাথে? হ্যাঁ ওহি। আকস্মিক সবার চোখে দৃষ্টি এসে পড়ল এবার ওহির উপর। কেমন লুটিয়ে পড়েছে মেয়েটা, হৃদিকে আঁকড়ে ধরেছে বাচ্চাদের মতো কান্না করতে করতে। হাঁপাতে হাঁপাতে কিছু না বলতে পারলেও ছোট বাচ্চার মতো কেঁদে যাচ্ছে কেবল। হৃদির হাঁসফাঁস লাগলো ওহিটার এমন অবস্থা দেখে। আদুরে ভঙ্গিতে মেয়েটার পিঠে হাত বুলিয়ে বলতে লাগলো, বল না কি হয়েছে লক্ষ্মীটি? কেউ কিছু বলেছে? আবুকে বল, আবু কথা শোনাবো, বল না। ওহি বাচ্চাদের মতোই কাঁদে, কাঁদতে কাঁদতে কোনো রকম অস্পষ্ট স্বরে বলে, সাদ ভাইয়া, রিদি আপু। অস্পষ্ট স্বর, তার উপর এত লোক, এত সমাগম। আকত অনুষ্ঠান হলেও হোমিদের পুরো গোষ্ঠীতেই লোক হয়ে গেল অনেক। না জানি আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠানে কত লোক হয়। হৃদি চোখ ছোট ছোট করে তাকালো। এত সমাগমে ওহির বলা কথাটি সে শুনতেও পেল না, বুঝলও না। অসহায় মুখে তাকিয়ে আবারও ওহির মুখে হাত রেখে ওহিকে শুধালো, কি বল, আরেকবার বল বুড়ি। ওহি আর কিচ্ছু বলল না, কেমন লুটিয়ে গেল, চোখ মুখ নিভে এলো যেন। অথচ ওহি নিজেই জানে না বোধহয় ওর বুকের ভিতর কি ভীষণ যন্ত্রণা হচ্ছে, কি ভীষণ জ্বালা। হৃদি একা ওহিকে আঁকড়ে ধরলেও রুমে নেওয়ার জন্য তাকে কয়েকজনের সাহায্য চাইতে হলো। কয়েকজন এগিয়ে ওহিকে মাত্র ধরে উঠাবে, ঠিক তখনই ওর আশপাশের মানুষগুলোকে পাশ কাটিয়ে সামনে এলো লম্বা চওড়া একজন সুদর্শন পুরুষ। পরনে সুতিতে কাজ করা সাদা পাঞ্জাবি। একটু আগে ওহির মতো করে এবারে হৃদিও চমকালো। চোখ ছোট ছোট করে তাকিয়ে পুরুষটিকে অবলোকন করে, বিড় বিড় করে সধালো, সাদিদ এহসান। অথচ পুরুষটির কপাল কুঁচকানো। ওহিকে ওভাবে লুটিয়ে হাঁপাতে আর কাঁদতে দেখে সে গভীরভাবেই এতটা সময় চেয়েছিল দূর থেকে। এখন আরো গভীরভাবে চাইল যেন মেয়েটার দিকে। চোখ নিভু নিভু, অথচ চোখের পাতা ভিজা তাকাতে মেয়েটাকে মিষ্টি লাগছে। সাদিত মনোযোগ দিয়ে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। চিনতে পেরেছে মেয়েটাকে সে, যে মেয়েটার জন্য এত পাগলামো, এত অস্থিরতা, এত ঝামেলা করে চলেছে। এখনো সে মেয়েটাকে কি এত বছর পর দেখে সাদিত চিনতে পেরেছে? উত্তর পাওয়া যায় না। তবে সাদিতের চোখ মুখ কুচকানো, কিছুটা রাগ যেন জমেছে চাহনিতে। তাকিয়ে দেখে মেয়েটার দৃষ্টিও তার দিকে। সাদিত ওহির দৃষ্টিতে স্পষ্টভাবে দৃষ্টি রাখলেও মুখ চোখ টান টান দেখালো, রাগ রাগ ভাব। সেই রাগ রাগ ভাব নিয়ে মেয়েটার একটু কাছে যেতেই খুব মিষ্টি একটা সুবাস নাকে এসে লাগছে বোধ হয়। সে একবার চোখ বুঝল, নাসার অন্ধ্রে সুবাসটা বেশ অনুভব করে পুনরায় চোখ খুলতেই দেখা মিলল ওহির পাশে একটা ছেলে। ওহির গালে হাত রেখে আগলে নিচ্ছে কেমন, ইনহেলারটাও এগিয়ে দেয় মুখে। সাদিত ভ্রু কুচকেই তাকায় ছেলেটার দিকে। বোধহয় একটু বেশি রাগ লাগছে এখন, ফর্সা নাকটা ইতিমধ্যেই লাল হয়ে এসেছে। কেন এমন রাগ লাগছে? ছেলেটাকে ভ্রু কুচকে অবলোকন করে সে শুধালো, কি ব্রো, বাংলা সিনেমার মতো মুখে হাত দিয়ে দুটো প্রেম বাক্য শোনালেই সুস্থ হয়ে যাবে নাকি মেয়েটা? আশ্চর্য। এটুকু বলেই ফের মুখ টান টান করে চোয়াল শক্ত করল। দৃঢ় আওয়াজে বলল,
ওভাবে গালে মুখে হাত না দিয়ে ফ্রিভাবে ইনহেলার নিতে দাও, স্পেস দাও। ছেলেটা ভ্রুকুচকে তাকালো সাদিদের দিকে, বলল। আপনি কে? সাদিদের মনে মনে দুটো বিরক্তিকর শব্দ আসলো। ছেলেটার প্রতি তার রাগ হচ্ছে, একটু বেশি রাগ হচ্ছে। মেজাজ উত্তপ্ত ঠেকছে তার, তবুও নিজেকে সামলে ছেলেটাকে শুধালো। তার আগে বলো তুমি কে ব্রো? ওহি জানে আমি কে, সো ওর যত্ন নেওয়ার অধিকারও আমার আছে। বাহ, কি সুন্দর উত্তর! কোথাকার কোন ছেলে এসে বলছে কিনা এই মেয়ের যত্ন নেওয়ার অধিকার তার আছে। শুকনো এক জেদ চিরচির করে উঠে যেন সাদিদের চোখে মুখে। ওহির দিকে এমনভাবে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকলো যেন এই অপরাধে সে সুযোগ পেলেই ওহির গলা টিপে মারবে। নাকের অগ্রভাগ ইতোমধ্যে লাল টকটকে হয়ে আছে রাগে। ওহি ততক্ষণে চোখ বুঝে এড়িয়ে দিল শরীর। বোধহয় জ্ঞান হারিয়েছে। সাদিত এবারে ভ্রু বাঁকিয়ে কার্যকলাপ পরখ করছিল। ছেলেটা যখনই ওহিকে কোলে তুলতে নিবে ঠিক তখনই সাদিত এগিয়ে ঝুঁকল, হাত দিয়ে আগলে কোলে তুলল ওহিকে। গম্ভীর এক রক্ষা স্বরে বলে উঠল। মনে হচ্ছে না তুমি তাকে কোলে নিতে পারবে ব্রো। বড্ড ছোট তো তুমি, বরং আমি কোলে করে নিয়ে যাচ্ছি, তোমার সুবিধাই হবে, বলো। এইটুকু বলেই ফের উপস্থিত সবার উদ্দেশ্যে এক রক্ষা স্বরে বলল। সবাই মিলে এভাবে ভিড় না করে একটা ফাঁকা রুম দেখিয়ে দিন, আমি ওকে ওখানে নিয়ে যাচ্ছি বরং। উপস্থিত সবাই সাদিতের এমন কথা শুনে সরে গেল। বাসার ফাঁকা একটা রুম দেখিয়ে দিল হৈমির বড় বোন। সাদিতও সেই মোতাবেক ওহিকে নিয়ে গেল সে রুমটাই। অতঃপর গাঢ় দৃষ্টি ফেলে মেয়েটার ক্লান্ত মুখশ্রী, অশ্রুভেজা চোখের পাপড়ি, থুতনিতে থাকা তিলটা পরখ করে। খুব মনোযোগ দিয়েই পরখ করে। পরপর নজর সরিয়ে পানির বোতলটা হাতে নিয়ে কিছুটা পানি ছিটাতে লাগলো ওহির মুখে। ঠিক তক্ষণি পাশ থেকে কেউ বলে উঠল দ্রুত। আপনি সাদিদ আহসান না? ইনস্টাতে আপনার ফলোয়ার আমি। হৃদি এতক্ষণ যাবতী সাদিদকে খেয়াল করে যাচ্ছিল। সাদিদের কপাল কুচকানো, ওহির প্রতি রাগ রাগ ভাব নিয়ে তাকানো সবটাই। অথচ বুঝে ওঠে না অসুস্থ একটা মানুষের দিকে এভাবে রেগে তাকানোর কি আছে। হৃদি ঠোঁট চেপেই তাকায় সাদিদের উত্তর পাওয়ার আশায়। সাদিদ ও প্রশ্ন শুনে পাশ ফিরে তাকায়। এটা কোন পরিচয়ের ধরন? ইনস্টাগ্রামে তার ফলোয়ার বলে কি সে এখন মেয়েটাকে বিশেষ চোখে দেখবে, নাকি আতিথেয়তা দেখাবে? এক রোখা স্বরে বলে উঠল সে। ইনস্টাগ্রাম ফলোয়ার হলে কি আপনাকে এখন আমি মাথায় তুলব? ফ্রেন্ডের এ অবস্থায় এসব মাথায় আনেন কিভাবে? যদিও ওহি হৃদির ফ্রেন্ড নয়, বোন। আপন বোনের মতোই স্নেহ করে সে। হৃদের পছন্দ হলো না উত্তরটা, বলল। বেশি পকপক করবেন না, আমি ভুল না হলে ওর এই অবস্থাও আপনারই জন্য ভাই। কোত্থেকে টপকে পড়েছেন এদেশে? হোয়াট? আগে বলুন, আপনি সাদিদ আহসান রাইট? বলুন উত্তরটা। সাদিদ ব্রুকুচকে তাকালো। পুনরায় একবার বিছানায় পড়ে থাকা ওহির দিকে চেয়ে বলল। আপনার ফ্রেন্ড তো অসুস্থ, আমি কে তা না জেনে ফ্রেন্ডের পাশে থাকুন বরং। হৃদির এই ছেলেকে পছন্দ হলো না। এমন ঘাট তেরা এক রোখা ছেলের হাতে সে নিজের বাচ্চা মতো বোনকে কখনোই দিত না, দিবেও না। এত রুক্ষ একটা মানুষের কাছে ওহির মতো সফট হার্টের মানুষ থাকলে বেঁচে থাকবে? দিনের মধ্যে হাজারবার কষ্ট পাবে তার বোনটা। হৃদি ছোট শ্বাস ফেলে ওহির দিকে গেল, মুখে চোখে জলের ছিটি দিল। তারপর কিছুটা সময় পর ওহির জ্ঞান ফিরতেই হৃদি ফোঁস করে শ্বাস তুলল, বলল। একটা ছেলেকে এত বছর এত দূর থেকে ভালোবেসে অপেক্ষা করে লাভ কি হলো? ছেলেটার কথাবার্তা কেমন জানি ওহি। তুই এই ছেলেকে কি করে ভালোবাসতে পারলি? আমি চোখ বুঝে বলে দিতে পারি, এ ছেলে রকচটা। তুই ওই ছেলের কাছে জীবনেও ভালো থাকবি না। উঠতে বসতে রাগ ছাড়বে এই ছেলে। আর তুই কি না এসেই ওই ব্যাটাকে দেখে এমন হ্যাং হয়ে গেলি ওহি? ছি! ওহি সেসবে কান দিল না। অনেকটা সময় সে সিলিংয়ের দিকে তাকিয়ে চুপ থাকলো। প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টা সে কোনো কথাই বলল না। উঠে বসে জানালার ধারে তাকিয়ে থাকলো। হৃদি 2-1 বার কথা বললেও ওহি উত্তর করল না, একদমই চুপ থাকলো।
হৃদে কিছুটা সময় তার সাথে থাকলেও অনেকটা সময় পর সে বাইরে গেল হৈমের আকত অনুষ্ঠান দেখতে। অতঃপর আবার ফিরে এসে শুধালো। হৈমির বরটাকে তো আমি দেখতেই পেলাম না রে ওহি। তার আগেই আকদ অনুষ্ঠান কমপ্লিট। এটা কেমন কথা বলতো? বড় আপুকে ফেলে হৈমি আকদ সেরে ফেললো। অন্য সময় হলে ওহি হাসতো। তাদের আস্ত বিনোদন রীতি আপুকে উপভোগ করত। কিন্তু আজ হলো না। জানালার বাইরে তাকিয়ে বলল, হৈমির বিয়েটা হয়ে গেল রিদি আপু? শুনলাম তো হয়ে গেল, কিন্তু আমাদের খাওয়া হলো না রে ওহি। পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। বিকেলের মধ্যে বাসায় পৌঁছতে হবে আবার আমাদের। হৃদি এত গুরুত্বপূর্ণ কথা বলল, অথচ পাত্তা দিল না ওহি। হৃদি এই নিয়ে বিরক্ত চোখে তাকাতেই তার কোনো একটা কথা মনে পড়ল যেন। দ্রুতই বলল, আমাদের তো হৈমির আকদে এসে হৈমির দেবর ভাসুর কাউকে পটানোর কথা ছিল রে ওহি। স্নিগ্ধ ভাইয়ের পিছু ঘুরে লাভের লাভ কিছুই হচ্ছে না। বেচারা আমাকে পাত্তাই দিচ্ছে না। আমার উচিত এখন একটা ছেলে পটিয়ে ওই ব্যাটার নাকের সামনে দিয়ে ঘুরে ঘুরে দেখানো, বোঝানো যে দেখ বেয়াদব, আমারও বয়ফ্রেন্ড আছে। হৈমের হাজব্যান্ডের টুইন ব্রাদার তো বিবাহিত, পটাবেই বা কাকে? টুইন ব্রাদার? তোদের সবার কি টুইন ব্রাদারেরই পছন্দ হয় নাকি? বুঝলাম না। কিন্তু তুই কি করে জানলি যে হৈমির হাজবেন্ড টুইন ব্রাদার আছে? ওহি শীতল ভঙ্গিতে তাকালো। আজ তার বান্ধবী হৈমের আগত অনুষ্ঠান ছিল, তারই প্রিয় বান্ধবীর আগত অনুষ্ঠান। অথচ এসেই যে এমন একটা চমক পাবে কে জানতো। সাদিত এহসান ওরফে তার সাদ ভাইয়াকে সে আজ কত বছর পর দেখেছে। কতগুলো বছর অপেক্ষা করেছে এই রকচটা সাদিত এহসানের জন্য। অথচ তার সাদ ভাইয়া হয়তো তাকে মনেই রাখেনি। সে কবে কোন ছোট কালে শেষ দেখা, এত বছর মনে রাখার কথাও না। ওহির কষ্ট হয় যে পুরুষটিকে সে এত বছর নীরবে ভালোবেসেছে, অপেক্ষা করেছে সাক্ষাৎ হওয়ার জন্য। সে পুরুষটির সাথে এভাবে সাক্ষাৎ হবে সে স্বপ্নেও ভাবেনি। এখন তো কিছুই করার নেই। হয়তো এখন অনুভূতি প্রকাশ করেও কিচ্ছু হবে না। সাদ ভাইয়া বিয়েতে রাজি না হয়ে তো এমনি এমনি বিয়ে করতে আসেনি। আর ওহিকেও এত বছর পর মনে আছে কিনা সন্দেহ। ওহি তা ছিল নিয়ে হাসলো। হৃদয়ের দিকে চেয়ে বলল, আকদ অনুষ্ঠান শেষ না আপু? হ্যাঁ, শেষই তো। এতক্ষণ যাবৎ কি আর আকদ আটকে থাকবে তোর আমার জন্য? আমরা কি ভিআইপি পার্সন? কিন্তু হৈমিটার এই অকাল মৃত্যুতে আমি শোকাহত। বেচারিকে আমরা চেয়েও ওর মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারলাম না রে ওহি। তুমি জানো হৈমির বরকে? কে? ওহির স্বর আটকে আসে যেন। কণ্ঠ বসে আছে, আবারও কান্না পাচ্ছে তার। তবুও বলল, সাদিত এহসান। সাদ ভাইয়া হৈমির বর রিদি আপু। হৃদি 2-1 সেকেন্ড চুপই থাকে। বিশ্বাস করতে পারে না সুধাই। সাদিদা হোসেন? হ্যাঁ। হৃদি এবারে শান্ত চাহনিতেই তাকায়। কখনো সে শান্ত বুঝতার, আবার কখনো চঞ্চল। ও এদিকে চেয়েও টলমলে আঁখি বুঝে উঠেই হৃদি ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলল। ওহি দিকে চেয়ে দ্রুত বলল, কাঁদবে না, আবার শ্বাসকষ্ট। ওহি কাঁদে না, কান্না আটকায় ঠোঁট কামড়ে। তারপর বলে, আমারই ভুল। আমি যদি ছোটবেলায় সাদ ভাইয়ার কথা মতো কেবল তার সাথেই মিশতাম, তার সাথেই থাকতাম, তাহলে সাদ ভাইয়া দূরে যেতেন না। অত দূরে কখনোই যেতেন না বলো। তবুও যখন চলেই গেলেন তখন মাঝপথে এসে আমি কেন সাদ ভাইয়ার প্রতি আকৃষ্ট হলাম রিদি আপু? কেন কৈশোরী বয়সে তার ছোটকালের পাগলামোগুলো মায়ের থেকে শুনে শুনে মানুষটাকে নিয়ে ভাবতে বসলাম? কেন এত বেশি ভাবলাম আমি তাকে কল্পনায় রেখে, যেখানে নিশ্চয়তা ছিল না, এত আকাশ দূরত্ব, পরিচয় ছিল না, তারপরও কেন আমি তার প্রতি আকৃষ্ট হলাম? আমি তার আশা ধরে বাঁচলাম কেন রিদি আপু? কেন কৈশোরী বয়সের পর আমি তার জন্য এতটা পাগল হলাম? আমারই ভুল, আমারই। আমি তো জানতাম এটা অনিশ্চিত, কিছুই হওয়ার ছিল না। সেখানে সে বিয়ে করলেও আমার কি? আমি কেন মানতে পারছি না? আমার কেন কষ্ট হচ্ছে রিদি আপু? এত কেনর উত্তর হৃদির কাছে নেই, সত্যিই নেই। তবে ওহির মাথায় হাত বুলিয়ে সে আদুরে ভঙ্গিতে বলল, কাঁদে না বাচ্চা, তোরটা তো একপাক্ষিক অনুভূতি ছিল বুড়ি। সে জানেই না, হয়তো ও দেশে গিয়ে এত বছরের ছোট্ট ওহিপুরীকে ভুলেই গিয়েছে সে। এটাই স্বাভাবিক।
ছোটকালের কথা নিয়ে কি কেউ পড়ে থাকে বল? আর তার ছোটকালের জেলাসনেস যে বড় হয়ে তোর প্রতি কোনো অনুভূতিতে পরিণত হবে এমনটাও বলা নেই। ছোটবেলায় তো সব বাচ্চারাই জেদি হয়, জেদ দেখায় অল্পতেই। সেও হয়তো তেমন জেদি ছিল। তাছাড়া তুইও কিন্তু ছোটকাল নিয়ে পড়েছিলি না ওহি? তোর সাত ভাইয়া আট ভাইয়াকে মনে রাখলেও তাদের নিয়েও তো তোর সর্বক্ষণ চলেনি। হয়তো কিশোরী বয়সের পর তুই তাকে গুরুত্ব দিয়েছিস একটু বেশি। তার গল্প শুনে তাকে ভাবতে ভাবতেই অনুভূতিটা তৈরি করে ফেলেছিস। একটু বেশি অনুভূতিপ্রবণ হয়েছিস তার প্রতি। তোর মনে হয়েছে ছোটকালে সেই নিষেধ, সেই রাগ, সেই জেদ, সেই অধিকারবোধ সে আবারও প্রয়োগ করবে এখনও। তারপর ভার্চুয়ালি তাকে ফলো করা, ফেক আইডি দিয়ে কথা বলে ব্লক খাওয়া, এসবের পর আরও বেশি বাড়ল তোর অনুভূতি। অথচ ওদিক থেকে অনুভূতি তো ছিলই না। সে সে তোকে চিনেও না এখনও। আদৌ ছোট ওহিকেও মনে রেখেছে কিনা কে জানে। আমরা তো জানতাম না ওহি, তাই না? হ্যাঁ জানতাম, অনুভূতিটা একতরফা জানতাম তার রিদি আপু। তাও মানতে পারছি না। একটু সময় লাগবে হয়তো, মানিয়ে নিব। কিন্তু হৈমিকে কিছু বলো না আপু। এই মানুষটা যে সে সাদিত হাসান, বলো না। হৈমির সাথে আগরটা আটকানো গেলে তাও ভাবা যেত। এখন ভুলে যা, স্রেফ ভুলে যা তাকে ওহি। ভেবে নে সে কোনো সেলিব্রিটি ক্রাশ ছিল তোর, যাদের অহরহ অন্যের হতে দেখি আমরা, তাই না? হৃদি আপু যতটা সহজে বলল ভুলে যেতে, ততটা সহজে হয়তো ওহি বলতে পারবে না। কিংবা সাদিত এহসান তার সেলিব্রিটি ক্রাশও নয়। সাদিত এহসান তার কোনো ক্রাশই নয়। একটা পাগলামো, কিশোরী বয়সে হঠাৎ উড়ে আসা ভালো লাগা, উড়ে আসা প্রেম, উড়ে আসা অনুভূতি। এত বছর যাবৎ যা ওহি হৃদয়ে আগলে এসেছে, আড়াল হতে অনুভূতি পুষেছে, সে অনুভূতি বলে এতই সহজ? ওহি এসব ভেবেই ছোট শ্বাস ফেলে। তখনই কানে এলো হাস্যোজ্জ্বল পুরুষালীর স্বর। এই যে ভাবির বান্ধবী, আমাদের সাথে মিট করার আগেই এভাবে সেন্সলেস হয়ে গেলেন। ওহি তাকায় দরজায়। কয়েকটা ছেলে পেলে তাদের মধ্যে থেকে কেউ বলেছে। তবে তার নজর যাতে আটকালো তা হলো দরজার বাইরে থেকে ব্রুকুচকে থমথমে মুখ নিয়ে তাকানো সাদিদের দিকে। দেখেই মনে হচ্ছে সে চরম বিরক্ত। ওহির বুকের ভেতর কেমন যেন করে। একটু আগেকার টলমলে আবেগ আরো ভারী হয়ে ওঠে যেন। দীর্ঘ 7 বছরের ভালোবাসার পুরুষটিকে ওহি নিজের চোখের সামনেই অন্যের হতে দেখল, তাও আবার নিজেরই প্রিয় বান্ধবীর স্বামী। একটু একটু করে জমানো অনুভূতিগুলো ভেঙে চুরমার হলো। ওহির প্রিয় বান্ধবীর সাথে তারই প্রিয় পুরুষের আগত অনুষ্ঠান হওয়ার আজ 1 সপ্তাহ পার হলো। এই 1 সপ্তাহে ওহি একবারে হৈমির সাথে যোগাযোগ করলো না। হৈমির সাথে শেষ কথা হয়েছে বিয়ের দিনই, এরপর আর কথা হয়নি। হৃদি অবশ্য বুঝিয়েছে তাদের বরের ছবি আগে দেখায়নি বলে সে রাগ করেছে। ওহির সাথে অবশেষে আজ দেখা হলো হৈমির সাথে। আশপাশে উত্তপ্ত রোদের তেজে দুজনেরই মুখ লাল হয়ে এসেছে। ওহি তাকায়, দুজন 2 ডিপার্টমেন্টে হওয়াতে ভাবলো হৈমির জরুরি ক্লাস বোধ হয়। জিজ্ঞেস করলো, হৈমি শুনে যা, আমি রাগ করিনি। রিদি আপু তোকে মিথ্যা বলেছে। হৈমি মিষ্টি করেই হাসে। এগিয়ে এসে দ্রুত জড়িয়ে নিয়ে বলল, আমি জানি আমাদের ইনোসেন্ট ওহি আমার উপর কোনোভাবেই রাগ করে থাকতে পারে না। আস্ত রসগোল্লা কিনা আমার ওহিটা। ওহি হাসে। হৈমি এবারে তারা দেখিয়ে ঘড়িতে সময় দেখল। দ্রুত বলল, ও সময় অনেক হয়ে গেল রে ওহি। তোর দুলাভাই বোধ হয় দাঁড়িয়ে আছে, আমায় যেতে হবে রে ওহি। ওহি এবারেও হাসলো, তবে বুক ছেড়ে বেরিয়ে এলো শুকনো দীর্ঘশ্বাস। সাদ ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে হৈমির জন্য। নিশ্চয় খুব ভালোবাসে হৈমিকে। ইস, যদি সাদ ভাইয়া তাকে ভালোবাসতো, যদি তাকে বিয়ে করতো, এভাবেই দাঁড়িয়ে থাকতো ভার্সিটিতে এসে। ওহি বিষয়টা ভেবে পর মুহূর্তেই নিজেই অস্বস্তিতে পড়ল। ছি, কি নোংরা ভাবনা ভাবছে সে। অন্যের বরকে নিয়ে ভাবছে। এটা একটা বিবাহিত পুরুষ নিয়ে ভাবছে। বিবাহিত পুরুষের জন্য অনুভূতি পুষছে। ছি, ওহি নিজেকেই নিজের ছোট লাগে। আর যাই হোক, বিবাহিত পুরুষের প্রতি অনুভূতি রেখে নিজেকে নিজে প্রমাণ করার মেয়ে সে নয়। মনে মনে নিজেকে শাসালো সে, নিজেকেই মনে মনে শোধালো।
ছি ওহি, সে অন্যের বর, অন্যের বিয়ে করা বর। তুমি তার দিকে নজর দিতে পারো না? অন্যের জিনিসে নজর দিতে নেই ওহি। ওহি কথাটা মনে মনে বলেই নিজেকে শাসিয়ে নিয়ে হৈমির দিকে চাইল, বলল, যা, সাবধানে যাস। হৈমি খুশিতে হাসল, দৌড়ে যেতে যেতে বলল, তোর সাথে ফিরে কথা বলবো রে ওহি, আপাতত বরের সাথে ঘুরতে যাচ্ছি। ওহি তাকিয়ে হাসল। পর মুহূর্তেই দেখা মিলল রাফিদ, নিহা আর তাসিনের। এক ডিপার্টমেন্টে এবং বহুকালের বন্ধুত্বের সুবাদে এদের সাথে ওহির সম্পর্কটা সুন্দর, খুবই সুন্দর। ওহি, হৃদি, হৈমি তিনজনই এক বাসায় ভাড়া থাকে। বাসা একই শহরে হলেও ওরা বাসায় না থেকে এভাবেই থাকে এখানে। হৈমি যদিও আগত অনুষ্ঠানের পর এখনো ফেরেনি। ওহি বাসায় ফিরল সন্ধ্যার একটু আগে। মুখে চোখের ক্লান্তিতে যখন তার বুকের ব্যথা তীব্র হয়ে ওঠে, তখন ওহি চোখ বুঝে নিয়ে শরীর এলিয়ে দিল বিছানায়। বুকের পোড়া ব্যথা এবং যন্ত্রণা নিয়ে আফসোস করে বলল, কেন আমার হলেন না সাদ ভাইয়া? কেন আমার হলেন না? যদি আমার হতেন, আমি আপনার সমস্ত রাগ মেনে নিতাম সাদ ভাইয়া, সমস্ত উত্তাপ সহ্য করে নিতাম, সমস্ত জেদ, সমস্ত ক্ষোভ আমি সামলে নিতাম সাদ ভাইয়া। অথচ আপনি আমায় একটিবারের জন্যও মনে করেননি, একটিবারের জন্যও মনে রাখেননি ওহিকে। আবারও টলমলে আবেগ নিয়ে বলল, আপনি ওহির হলে ওহি স্বর্গে ভাসত সাদ ভাইয়া। আপনি যদি ওহির হতেন, ওহি আপনাকে সত্যিই আঁকড়ে নিত, এত বেশি আঁকড়ে ধরতো যে ওহির এই জীবনের সমস্ত দুঃখ, সমস্ত ক্লান্তি সে সুখ হিসেবে ভেবে নিত। ওহি এইসবই বিড়বিড় করে বলছিল। চোখ টলমল করছে। এতদিনের ভালোবাসা, এতদিনের অনুভূতি ভুলে ওঠা সহজ নয়। আক্ষেপ, কষ্ট, যন্ত্রণা প্রতি মুহূর্তেই মনে করাচ্ছে এই পুরুষটার প্রতি তার কত শত অনুভূতি বন্দী ছিল। ওই চেষ্টা করছে, পুরোপুরি চেষ্টা করছে ওই পুরুষটিকে ভুলে যাওয়ার। হয়তো ভুলতে পারবেও কোনো একদিন, হয়তো ভুলতে পারবেও কোনো একদিন। হৈমি আজ শাড়ি পরেছে, একদম লাল টকটকে একটা শাড়ি। কানে গুজে দিয়েছে একটা লাল গোলাপ, অতপর সুন্দরভাবে একটা টিপ গুজে নিয়েছে কপালের মাঝখানটায়। নিচে তার বর দাঁড়ানো। একটু পরে হয়তো অপেক্ষার বাঁধ ভেঙে হর্ন বাজাবে। হৈমি আয়নায় নিজেকে দেখে শুনে নিয়ে নিচে নামলো। মোটর বাইকে বসা ছেলেটাকে ছোট ছোট চোখে পরখ করে নিয়ে সামনে গিয়ে বলল, মিস্টার আবিদ এহসান, বউয়ের দিকে তাকান তো চোখ তুলে। আবিদ অন্যদিকে ফিরেছিল, ইচ্ছে করেই বোধহয় তাকায়নি। তবে হৈমির কথা শুনে সে ঠোঁট কামড়ে হাসে। পর মুহূর্তেই তাকায়। মুগ্ধ দৃষ্টি না ফেললেও কিয়ৎক্ষণ চেয়ে থেকে সে হেসে ফেলল, বলল, মিসেস আবিদ ইহসান, দয়া করে আমাকে এভাবে চক্রান্ত করে ফাঁসিয়ে দেবেন না, অনুরোধ রইল আমার। ফাঁসিয়ে তো আমায় দিলেন, এত ভদ্র ভালো একটা ছেলে হয়ে তো আমাকে বিবাহিত নারীর পদবি দিয়েই দিলেন, যেখানে আমার বড় ছোট বান্ধবী কেউই এখনো বিবাহ করলো না। পস্তাচ্ছ বিয়ে করে? অবশ্যই পস্তাচ্ছি। আমার প্রেম করা হলো কোথায়? প্রেম করার আগেই ছেলের বিয়ে করে ফেলতে হবে। অলরেডি দুইবার বিবাহ সম্পন্ন করে ফেলেছে এই ভদ্র ভালো আবিদ এহসান, দেখে বোঝা যায়। হৈমির মতো মেয়ে প্রেমিকা হলে যা হয় আর কি, রিস্ক নিতে চাইনি। দাঁড়িয়ে থাকবো নাকি বাইকে উঠতে বলবেন? থাকো, কাছাকাছি থাকলে আমার যদি সর্বনাশ ঘটে। বলল। হৈমি ভ্রু বাঁকিয়ে তাকায়, অতপর বাইকে উঠে বসে বলল, ঘটুক তবে সর্বনাশ। আবিদ নিঃশব্দে হাসে, ঠোঁট কামড়ে কিয়ৎক্ষণ তাকায় বাইকের মিররে ভেসে আসা তার প্রিয়তমার মুখপানে। সাদিত এহসান নামক পুরুষটা আজ বেশ কয়েকদিন যাবৎ বাসায় ঝামেলা পাকিয়েছে। আজ সে ঝামেলা কিছুটা চূড়ান্ত রূপ নিয়েছে। রাগারাগি করে এক পর্যায়ে সাদিত ফুলদানিটা ছুঁড়ে ফেলেছে ফ্লোরে। নিধির ছেলের এই বেয়াদবি রূপ দেখে বিরক্তই হলো। কপাল কুঁচকে বলল, সমস্যা কি? নিনিকে তুমি সত্যিই বিয়ে করবে না? সাদিত নাকমুখ কুঁচকে নিয়ে তাকায়। ও তোরে বলে, সমস্যা অনেক। নিনিকে যে আমি জীবনেও বিয়ে করব না তা তুমি জানো আম্মু। আবিদকে ওর বউ বুঝিয়ে দিয়েছ, এবার আমাকেও আমার বউ বুঝিয়ে দেওয়া হোক, শত হোক ওর থেকে আমি 1 মিনিটের বড় হই। আদিব বলেছে ওর বউ আকদের পর ও বাড়িতেই থাকবে,
হৈমির পড়া শেষ হওয়ার পর একেবারে আনুষ্ঠানিক বিয়ের পর হৈমিকে ঘরে তুলবে, সংসার করবে। কিন্তু তুমি তো তাতে রাজি নও। তুমি বিয়ের পরপরই বউ তুলবে, সংসার করবে। বউয়ের বাড়ির লোক এতে রাজি না হলে আমরা কি করব? এর থেকে নিনি তোমার সব চাওয়ার সাথে মিল আছে। সে বিয়ের পর সংসারও করতে রাজি আছে। সাদির দাঁতে দাঁত চাপে পুনরায় রাগ দেখিয়ে টেবিলের উপরে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলে বলল, নিনির কথা এখানেই থামাবে তুমি আম্মু, নয়তো খারাপ হবে। ওকে বাদ। কিন্তু তুমি যার কথা বলছো এবং যা চাও তা হবে না। হবে না কেন? ও কি সব সময় ও বাড়িতে থাকবে নাকি? বিয়ের পর তো অবশ্যই সংসার করবে, তাই না? তাছাড়া বিয়ের পর কি তুমি থেকেছিলে নানু বাড়ি? সাদিদের আব্বু মহাশয় উপস্থিত হলো এতক্ষণে। ছেলের নাকের ডগায় রাগ দেখে শান্ত করাতে আশ্বাস দিয়ে বলল, এত বছর যখন অপেক্ষা করেছো আরেকটু অপেক্ষা করো। সাদিদ হন হন করে চলে যেতে যেতে বলে গেল, পারবো না। তোমরা ব্যবস্থা না করলে আমি নিজেই স্টেপ নিব, তখন দোষ দিবে না। ওই 2 দিন পর পরই বাসায় যায়। বাবাকে আর ছোট ভাইকে দেখে আসে। যদিও সে বাসাতেই থাকতে চেয়েছিল, বাসা থেকে ভার্সিটি আসা যাওয়া করতে চেয়েছিল, কিন্তু বাসা ভার্সিটির পথটা প্রায় 1.5 ঘন্টার। কিছুটা কষ্ট হয় বলেই বাবা এই সিদ্ধান্ত নিয়েছিল তার জন্য। ওই ছোট্ট শ্বাস ফেলে। গতকালই সে বাসা থেকে ফিরেছে, অথচ আজ তাকে তার আব্বু কল দিয়ে জানালো, ওই তোমার সাথে আমার কথা আছে, তুমি বাসায় ফিরবে। অবশ্যই আব্বু, ফিরছি আমি। তারপর রওনা হলো। ঘন্টা 2 বাস জার্নি করে বাসায় পৌঁছে যখন লম্বা একটা গোসল সেরে ব্যালকনিতে বসলো, তখন আব্বু এলো তার ঘরে। শুধালো, বসার ঘরে গিয়ে বসো, দেখো কারা আছেন, কথা বলে এসো। বাকিটা আমি একটু পর বলছি তোমায়। যাচ্ছি। ওয়ে গেল। তারপর রওনা হলো। ঘন্টা 2 বাস জার্নি করে বাসায় পৌঁছে যখন লম্বা একটা গোসল সেরে ব্যালকনিতে বসলো, তখন আব্বু এলো তার ঘরে। শুধালো, ওহি গেল। তারপর সরাসরি প্রথমে যাদের চোখ পড়লো তারা হলো যমজ 2 ভাই, সাদিদ আবিদ। তবে ছোটকালের মতো ওহি এই দুজনকে আজও চিনে উঠতে পারছে না। কে সাদিদ আর কে আবিদ বুঝে ওঠে না। ফ্যাল করে তাকাতেই দুজনের একজন বলে উঠল, ওহি বুড়ি, ভালো আছিস তুই? কত বড় হয়ে গেছিস বুড়ি। ওই এবার আন্দাজ হলো এটা আবিদ। আবিদই হবে। সাদিদ জীবনেও এভাবে হেসে কথা বলবে না। ওই একটু পাশ ঘুরে তাকাতেই দেখতে পেল পাশে সাদাফ আঙ্কেল। সাদাফ আঙ্কেলকে দেখছে সে বহু বছর পর। আবিদ আর সাদিদকে ফেসবুক আর ইনস্টাগ্রামের কল্যাণে এই কয়েক বছর যাবত দেখে আসলেও এই মানুষটাকে সে আজই দেখেছে। হেসে জানালো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কত বছর পর। সাদাফ হাসে। ওই ফের একটু আগের আবিদ ভাবা মানুষটার দিকে চেয়ে বলল, তুমি? আমি আবি। সে নিজেই হেসে বলল, ছোটকালের মতো আর আদৌ ভাইয়া- রাখবি বুড়ি? অবশ্য ওটাই সুন্দর, খারাপ শোনাচ্ছে না। অন্যদিকে সাদিদ ব্রুকুচকে তাকিয়ে আছে আবিদের দিকে। এত গদ ভাব দেখাচ্ছে যেন বিয়েটা আবিদই করবে। আশ্চর্য আশ্চর্য, সে এই আবিদকে এখনো ঈর্ষা করে। বিষয়টা যদি হয় ওহি, রু চাপিয়ে তাকিয়ে তাকে শীতল চাহনিতে ভাবে ওহি কি তাকে দেখেনি? শুধু আবিদকেই চোখে পড়েছে নাকি এই মেয়ে? এত সব কিছু ভাবতে ভাবতে ওহি হঠাৎ তার সামনে এলো, হেসে বলল, আর তুমি সাদ ভাইয়া, চিনেছো আমায়? তোমার বিয়েতে সেদিন ছিলাম আমি সাদ ভাইয়া। ওহি দীর্ঘদিনের অনুভূতিময় ভালোবাসার মানুষটির বিয়েতেও উপস্থিত ছিল। এই কথাটা ও বেশ হাসি খুশি মুখে বললেও ওর বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। এই মানুষটা যদি জানতো ওহি সেদিন কতটা কষ্ট হয়েছিল, তাহলে বোধহয় একবার হলেও ওহির জন্য তার মায়া হতো। যদি একটাবার জানতো ওহির এই 1 সপ্তাহ কি নিদারুণ যন্ত্রণায় কেটেছে, তাহলে একবার হলেও সে ওহির জন্য দুঃখ করতো না? ওই দীর্ঘশ্বাস ফেলে আবারও হাসি খুশি মুখে সাদিদকে বলল, সাদ ভাইয়া, আমি কিন্তু তোমার বউয়ের বান্ধবী, সম্পর্কে শালিকা। ওই বেশ উচ্ছ্বাস নিয়ে হাসি হাসি মুখে কথাগুলো বললেও সাদিদের মুখে সেই উচ্ছ্বাসের বা উৎফুল্লতার ছিটেফোঁটাও দেখা গেল না। বরং বেশ বিরক্তই দেখালো তাকে।
কপাল কুঁচকে রাখা পুরুষটার। ওই দিকে বিক্ষিপ্ত নজর ফেলেও এতক্ষণে বলল, তো কি করব? ওহি যতটা উৎফুল্ল হয়ে কথাটা বলেছিল এবার ততটাই নিভু নিভু হয়ে এলো ওর মুখটা। সাদিত এহসান এমন কেন? আশ্চর্য। শুরু থেকে দেখে আসছে কেবল রাগ আর বিরক্তি এই ছেলেটার। ওহি ছোট শ্বাস ফেলে বলল, তোমার বিয়েতে দাওয়াত দাওনি কেন আমাদের? উত্তরটা সাদিত দিতে লাগলেও মাঝখানে উত্তরটা দিল আবিদ। দাঁত কিলিয়া হেসে বলল, বিয়ে করার সুযোগ হোকর, দাওয়াতটা তুই পাবি সর্বপ্রথম হিবুরি। ওই কথার অর্থ বুঝল না, তবুও হাসলো একটু। তারপর তার সাদা আঙ্কেলের সাথে কয়েকটা কথা বলে সে চলে যেতে নিতেই দেখল দরজায় অহন। হাতে পায়ের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ইতোমধ্যে হাত পা ছিলে এসেছে। কপালের ডান কিনারায় ছোটখাটো ব্যান্ডেজ। ওই ছোট ছোট চোখে তাকিয়ে থাকতেই তাসিন ঢুকলো অহনকে নিয়ে। ওইকে দেখে তাসিন হাফ ছেড়ে বাঁচল যেন। বলল, তোর ভাই সাইকেল চালাতে গিয়ে রাস্তায় চিটফটাং হয়ে পরে এসেছে রে। দেখ হাত পায়ের কি অবস্থা করেছে। ওই চোখ ছোট ছোট করেই তাকিয়ে থাকলো। অহন ততক্ষণে দাঁত কেলিয়ে হেসে জবাব দিল, ওহ, কিছু হয়নি দুলা ভাই, তুমি তো ছিলেই। সাদিদ এবারে ভ্রু কুচকে নিল। অহনকে সে এর আগে দেখেনি, দেখার সুযোগ হয়নি। তবে শুনেছে আবির আঙ্কেলের একটা ছেলেও আছে, কিন্তু সমস্যা তাতে না। তার সমস্যা হলো সেদিনকার ছেলেটা, যে ওহি শ্বাসকষ্টের সময় পাশেই বসেছিল। কোলে নিতে চেয়েছিল সে। তাকে অহন এইমাত্র দুলাভাই সম্বোধন করলো। কেন? কোন প্রয়োজনে এই সম্বোধনটা ও ওই ছেলেটাকে করবে? সাদিদ বুঝে উঠে না, তবে রাগ লাগছে তার। স্পষ্ট রাগ জেদ ফুটে উঠেছে মুখ চোখে। ওই সে রাগ জেদ কিছুই খেয়াল করলো না। সোজা অহনের সামনে গেল, ছোট গলায় বলল, অহন রুমে যা, আমি আসছি। অহন রুমে গেল না, বরং গোল গোল চোখে সোফায় বসে থাকা দুইজন একই রকমের পুরুষকে দেখতে পেয়ে সে দাঁত গেলিয়ে বলল, হাই, তোমরা কি টুইন ব্রাদার ব্রো? জানো আজকে আমি সাইকেল অ্যাক্সিডেন্ট কেন করলাম? তোমাদের মতো দুটো টুইন গার্ল দেখে ক্রাশ খেয়ে তাদের দিকে তাকাতে তাকাতেই যাচ্ছিলাম, অতঃপর পড়ে গেলাম। দুর্ভাগ্য, কি ভীষণ দুর্ভাগ্য আমার। অহনের অতগুলো কথা শুনে আবিদ হেসে উঠল। হেসে বলল, তাই নাকি? ভেরি ভেরি ব্যাড লাক। অহন এবারে সাদিত আবিদের মাঝখানেই বসলো। ততক্ষণে ছুটি এলো। ছেলেকে এই অবস্থায় দেখে কান মলি নিয়ে গেল রুমে। অহন এবারে নবম শ্রেণীতে পড়ে, অথচ বোধ জ্ঞান তার এমন যেন ক্লাস 1-এর একটা বাচ্চা। বেচারা ছুটি ছেলেকে চেয়েও বোঝাতে পারে না যেন। ওই ওখানেই থাকলো। তাসিন চলে যেতে লাগলে শান্ত স্বরে বলল, চলে যাচ্ছিস কেন? বস, রিদি আপু সম্ভবত আসবে একটু পর। আপুর সাথে একসাথেই যাস। তাসিন না করে যেতে নিল। ওই আবারও বলল, বস এখন। আরে বস না, আম্মু শুনলে রাগ করবে। সাদিদ শান্ত শীতল চাহনিতে কেবল পরখ করেছিল দুজনকে। ওহির কোনোভাবে প্রেমিক হয় কি এই ছেলে? সেদিনও এতটা অধিকার বোধ নিশ্চয়ই এমনি এমনি দেখায় নিয়ে ছেলে। সাদিদের আচমকা নিজের প্রতি রাগ লাগে। যদি ওহির সত্যি সত্যি কোনো প্রেম হয়ে থাকে, সত্যি সত্যি কোনো প্রেমিক থেকে থাকে, এতগুলো বছর নিশ্চয়ই ওহি তাকে মনে রেখে একা একা বসে থাকেনি। নিশ্চয়ই তার কথা ভেবে সে প্রেম থেকে দূরে থাকেনি। নিশ্চয় নির্দিষ্ট একটা বয়সের পর সবার জীবনে যেমন প্রেম আসে, তেমন ওহির জীবনেও প্রেম এসেছে। সাদিদ আর ভাবতে পারে না। মুখ চোখ কেমন লাল হয়ে ওঠে তার। আচমকায় ওহির দিকে তাকিয়ে ওহিকে বলল, আমার তোর সঙ্গে কিছু কথা আছে ওহি। হ্যাঁ বলো সাদ ভাইয়া। এখানে নয়, আলাদা বলবে? সবার সামনে বলার হলে তো আমি তোকে এটা বলতাম না যে আমার তোর সাথে কথা আছে। সরাসরি বলে ফেললাম, তাই না? ওহি ছোট নিঃশ্বাস ফেলে। সাদ ভাইয়া কেমন ভাবে যেন কথা বলে। সব সময় মনে হচ্ছে তার এই ছেলে রেগে আছে, অথচ রাগের মতো সে কিছুই করল না। এমন ভাবে কথা বলছে ওহি না চাইতেও ভয় পাচ্ছে। ও ছোট শ্বাস ফেলে বলল, আমাদের ছাদটা সুন্দর, আপনি বরং তাহলে ছাদে চলুন। ছাদও দেখা হলো, আপনার কথাগুলোও শোনা হলো। সাদিদ আর কিছু বলে না, সোজা উঠে দাঁড়ায়। ওহি যাওয়ার আগে আগে এসে উঠে পা চালাতে লাগে। ছাদে গিয়ে দেখলো ওহির বাবা তার আবির আঙ্কেল সেখানে। পাশে গিয়ে সে তার সোজাসুজি হয়ে দাঁড়ালো। প্রশ্ন ছুড়ল, একটু বেশি ভাব নিচ্ছেন না আঙ্কেল?
মেয়ে দিতে রাজি নন কেন আপনি? আমাকে অযোগ্য মনে হচ্ছে আপনার? একটা পুতুলের মতো মেয়ে আছে বলে আপনার এত অহংকার। সে ছোট থেকে দেখে আসছি কেবল এই অহংকার। ওহির বাবা হাসে, সাদিদের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে যথেষ্ট ছোট স্যার, নয়তো দিয়ে দিতাম তোমাকে। ভার্সিটিতে পড়ে আপনার মেয়ে, মনে হচ্ছে যেন এখনো স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায়। ওহির বাবা হাসলো কেবল। এই নিয়ে 3বার সাদাফ তাকে প্রস্তাব পাঠিয়েছে ওহিকে নিয়ে, অথচ 3বারই সে নাকচ করেছে। তবে মনে মনে সে এই ছেলেকে নিঃসন্দেহেই মেনে নিয়েছে, কারণ এই ছেলে তার মেয়ের জন্য অতগুলো বছর ধরে বসে আছে। এতকাল এত দূরে থেকেও তার মেয়েকেই চেয়ে আসছে। এই ছেলের এই প্রগাঢ় অনুভূতিতে তার দুঃখ দিতে ইচ্ছে হয় না। বলল, তবুও আমার কাছে ও ছোটই, আরও অনেকটা সময় থাকুক ও আমার কাছে। বিয়ে হয়ে গেলেই তো অন্য বাড়িতে চলে যাবে, মাসে বছরে 1-2বার আসবে। তাছাড়া তুমি তো কোথাকার কোন দূরদেশে, আমার মেয়েকে আমি জীবনেও অত দূরে বিয়ে দেব না। যদি এই দেশে থাকি দিবেন? এখন নয়, আরও কিছু সময় থাকুক আমার মেয়ে আমার কাছে, তারপর দেব। মেয়ে এমনিতেও আপনাদের কাছে থাকে না, এত ভাব দেখাচ্ছেন একটা মেয়ে আছে বলে। আমিও একদিন ভাব দেখাবো আপনার মতো কিউট পুতুলের মতো মেয়ের আব্বু হয়ে, দেখবেন কেবল। ওহির বাবা হেসে উঠে আওয়াজ করেই যেতে যেতে বলল, অপেক্ষায় থাকলাম। সাদিদ চলে যাওয়ার পরে ওহি মিনমিনের স্বরে একবার সাদাফ আঙ্কেলকে বলে আরেকবার তার মাকে বলতে চায়, অথচ তার মা হুট করেই মুখ চোখ শান্ত করে তাকে শোধালো, তোকে কি জন্য আজ ডেকে এনেছি জানিস আম্মু? না তো, আব্বু বলেনি আমায়। আমি বুঝিয়ে বলবো বলেছিলাম, তাই বলিনি। ওই কৌতূহল নিয়ে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, তোমার সাদাপ আঙ্কেল তার এক ছেলের জন্য তোমাকে চেয়েছেন উনি। এই নিয়ে 3বার চাইলেন, কিন্তু আমরা তোমায় এত অল্প বয়সে ছাড়তে চাই না আম্মু, তাই না সিদ্ধান্ত নিয়েছি। তুমি এখনও সংসার সম্পর্কে কতটা কি জানো? আগে সব জানো, পৃথিবী চেনো, বাবা মায়ের কাছে আরও কিছুটা সময় থাকো, তারপর না হয় আমরা ভাবলাম স্বাদের সম্পর্কে কি বলো। কিন্তু সরাসরি এভাবে না বলাটা বেমানান দেখায়, তাই তোমার আব্বু বলেছে মেয়ে যা বলবে তাই, এই জন্যই তোমাকে ডাকা। স্বাদও সম্ভবত তোমার সঙ্গে এই প্রসঙ্গেই কথা বলবে। ওই চোখ গোল গোল, দৃষ্টি স্থির। কিসব বলছে তার মা? তার জানা মতে আবিদের বিয়ে হয়েছে বছরখানেক আগে, আর সাদিদের এই দিন বিয়ে হলো হৈমির সাথে। তাহলে সাদাফ আঙ্কেলের আর কোনো ছেলে আছে? তাহলে সাদ ভাইয়ার নাম কেন বলল আম্মু? ওহিকে ওভাবে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, যদি স্বাদের ক্ষেত্রে তুমি না করো তাহলে আমরা সরাসরি না বলবো, সমস্যা নেই। যদি স্বাদের ক্ষেত্রে কিছুটা হলেও রাজি থাকো তবে অপেক্ষা করতে বলবো। ছেলেটাকে আমি ছোট থেকেই ভালোবাসি এবং ছেলেটা আমার মেয়েকে ছোট থেকেই আগলে রাখতো। ওকে পছন্দ করি বলেই ওর গল্প তোমায় বারবার বলতাম। ওহির বোধগম্য হয় না, দৃষ্টি কেমন নড়বড়ে তার, মস্তিষ্ক শূন্য লাগে। সাদ ভাইয়া, তার সাদ ভাইয়া বিয়ের প্রস্তাব রেখেছে তার জন্য, তার তো খুশি হওয়া উচিত, আনন্দের সমুদ্রে ভাসা উচিত। কিন্তু হৈমির বিষয়টা তাহলে কি? ওহি তো স্পষ্ট দেখল, ওহি বুঝে ওঠে না। ভ্যাবলার মতো তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, যাও কথা বলে এসো, কিন্তু ওর রাগ জেদ বেশি, এমন কিছু বলো না যাতে ইগোতে লাগে। ওহি মাথা নাড়ায়, বুক ডিপ ডিপ করছে তার, কেমন একটা লাগছে, অস্থির অস্থির বোধ হচ্ছে। সে ধীর পায়ে বাসা থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সে রিদিকে কল করল। রিদি নাকি প্রায় চলে এসেছে, এক্ষুনি গেট পেরিয়ে বাসায় ঢুকবে। ওহিও জানালো সবটা। রিদি তো পারে না সাদিদকে এক্ষুনি মাটিতে পুঁতে ফেলতে। ফোনের ভেতর থেকে একঝুড়ি গালি উপহার দিল ওই রকচটা সাদিদ এহসানকে। অন্যদিকে ওহির একদম নড়বড়ে অবস্থা, দ্রুত হৃদয় স্পন্দন আর তীব্র ভয়ভীতি নিয়ে ছাদে পৌঁছালো। একটু আগে মায়ের থেকে সবটা শুনে তার মনের অবস্থা ভয়াবহ। অনেক প্রশ্ন, অনেক আনন্দ, কৌতূহল, শোক, সব মিলে তার মিশ্র অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কিভাবে প্রকাশ করা উচিত তাও বুঝে ওঠে না ওহি। তবে মাথায় ওড়না চাপিয়ে ও সাদিদের পেছনে গিয়ে দাঁড়ালো ধীর গতিতে। সাদিদ বোধহয় বুঝল
ফিরে ভ্রু বাঁকিয়ে তাকালো। অদ্ভুত গমগমে স্বরে বলে উঠল, এইটুকু সিঁড়ি বেয়ে আসতে তোর এতক্ষণ লাগে ওহি? ওহি উত্তর করে না, নীরব চাহনি ফেলে তাকায় সাদিদের মুখে। সাদিদ উত্তর না পেয়ে ভ্রু নাচিয়ে বলল, ছেলেটা কে? ওহি এবার তুতলায়। বুকের ভেতর দ্রুত চড়ছে হৃৎপিণ্ড। নিজের মনের বেহাল অবস্থা নিয়ে সে কোনোভাবে বলল, কোন ছেলে? সেই ছেলেটা যে তোর ভাইকে নিয়ে এলো। কে ও? তোর প্রেমিক? স্পষ্ট প্রশ্ন, অথচ ওহি স্পষ্ট উত্তর করতে পারে না। ছোটকালের মতো ভীতুর মতো বলে, তাসিন? না, ও আমার প্রেমিক। ঠিক তক্ষণই ছাদের দরজা ঠেলে সামনে এলো রীতি। সাদিদের বলা কথাটা সে শুনেছে সিঁড়ি বেয়ে ওঠার পর। অতঃপর সুযোগ পেয়ে সেই সুযোগ ছাড়ল না, বলে উঠল, তাসিন ওহির বয়ফ্রেন্ড। কেন? সবাই তো জানে, আপনি জানেন না? ওহির নজরটা এবার ফ্যালফেল হয়ে এলো। হৃদি আপু এটা কি বলল, কেন বলল? সাদিদ কেবল ক্ষিপ্ত চাহনিতে তাকালো ওহির দিকে। হৃদি আবার ওহির হাত উঁচিয়ে ধরল। অনামিকা আঙ্গুলে থাকা রিংটা দেখিয়ে বলে উঠল, এই দেখুন, এটা তাসিনের দেওয়া। ওরা অলরেডি এনগেজড। সাদিদ ভ্রুকুচকে তাকালো। মেজাজ খারাপ লাগে। বিড়বিড় করে নিজের দাঁত চেপে শুধালো। এঙ্গেজড? সাদিদের বিড়বিড় করে বলা কথা কারো বোধগম্য হলো না। সে ওহিকে বলল, তোকে বলেছিলাম আমি আলাদা কথা বলতে চাই। আলাদা? ওই চোখ ছোট ছোট করে হৃদির দিকে চাইল। মিনমিন করে দ্রুত বলল, হৃদি আপু, তুমি কি একটু নিচে যাবে? আমি এক্ষুনি আসছি। হৃদিও মাথা নাড়িয়ে চলে গেল। ওহি এবারে ছোট শ্বাস ফেলল। সাদিদের তখনও তীর্যক দৃষ্টি ওহির দিকে। বুকে হাত গুজে সে ভ্রু নাচিয়ে বলল, তুই এঙ্গেজড? না। হ্যাঁ নাকি না? না সাদ ভাইয়া, না। রিংটা কে পরিয়েছে? তোর ওই তাসিন? না। ভালোবাসিস ওকে? না। সাদিদ তখন স্পষ্ট তীর্যক চাহনিতে তাকিয়ে আছে। এবারে বলল, তাহলে চল বিয়েটা করে নেই। আমি এত দুশ্চিন্তা নিয়ে বাঁচতে পারবো না। ওহি তাকালো। তার মা বাবার মতের উপরে গিয়ে সে বিয়ে করে ফেলবে? তাছাড়া হৈমির বিষয়টাও তো স্পষ্ট নয়। ওহির মনে অনেক প্রশ্ন, তাই তো ছোট্ট শ্বাস ফেলে জানালো, আমি বিয়েটা করছি না সাদ ভাইয়া। সাদ ভ্রু বাঁকিয়েই তাকায়। এভাবে মুখের উপর তাকে ওহির বাবার মতো ওহিও না করে দিবে তা যেন মানতে পারল না ও। মুখ চোখ লাল হয়ে ওঠে। ফর্সা নাকের অগ্রভাগ লাল টকটকে লাগে। রাগের দরুন ফুঁসে উঠল ও। আচমকা ওহির হাতটা চেপে ধরল। ভ্রু নাচিয়ে বলল, ওয়াই? আমি দেখতে খারাপ? আমার কোয়ালিফিকেশন নেই? আমায় সাদিদ এহসানকে রিজেক্ট করার সাহস কি করে হলো তোরহি? আমি আপনাকে রিজেক্ট করছি না সাদ ভাইয়া। সাদিদ ওর হাতটা শক্ত করেই ধরল। হাতের আঙ্গুলগুলো নিজের হাতের আঙ্গুলে চেপে ধরে অপর হাতে আচমকা ওর অনামিকা আঙ্গুলে রিংটা খুলে নিয়ে ছুঁড়ে মারল ছাদের বাইরে। অতঃপর সে একই আঙ্গুলেই নিজের পকেট থেকে বের করে একটা রিং পরাতে পরাতে বলল, ইয়েস, তুই আমায় রিজেক্ট করতে পারবি না ওহি। হয় আমি, নয় সে আমি। তোর জন্য কেবল আমি অপশন। নাও চুজ ইয়োর অ্যান্সার। ওই ফ্যালফেল করেই তাকিয়ে থাকে সাদিদের দিকে। বিয়েতে না বলার বিষয়টা তাকে রিধি শিখিয়ে দিয়েছিল। এই যে এতদিন ওহি কষ্ট পেল, এত বছর অপেক্ষা করলো, এই এক সপ্তাহ মরার মতো পড়ে থাকলো, এই জন্যই কথাটা বলা। শুধু যে এই জন্যই বলা তা নয়। যেখানে তার আম্মু মাত্রই বলল তারা না বলার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে ওহি হ্যাঁ বলতো কি করে? মাথার ভেতর যে এত প্রশ্ন, এসবের উত্তর না জেনেও বা হ্যাঁ বলতো কি করে? ওহি এমনটা বুঝায়নি সে সাদিদকে বিয়ে করবেই না। সাদিদ যেভাবে বুঝালো সে তাকে রিজেক্ট করেছে তেমনও নয়। তবে ওহি দিন শেষে সাদিদকেই উত্তর হিসেবে নিয়েছে সে কতকাল আগে। সাদিদই তার জন্য একমাত্র অপশন, এটা সে নিজেও জানে। ছোট্ট শ্বাস ফেলে ওহি। একটু আগের হাতে রিং দেখিয়ে মিথ্যেভাবে এঙ্গেজড বলাটাও রীতির বজ্জাতপূর্ণ কাজ ছাড়া কিছু নয়। অথচ এর রাগ তো সইতে হবে ওহিকে। ওহি ছোট্ট শ্বাস ফেলে আবারও তাকাতে সাদিদ ভ্রু নাচিয়ে বলে উঠল, কি তোর অ্যান্সার? আবার জিজ্ঞেস করছি ওহি। ওহি নীরব থাকে। উত্তর না দিয়ে নীরব দৃষ্টিতে চেয়ে থাকে।
সাদিত এবারে তার হাত ছেড়ে শোধালো। ওকে, যেহেতু চুপি আছিস আমি অ্যান্সারটা নাই ধরলাম। তিনবার না উত্তর পাওয়া মানে উত্তরটা এমনই যে তুই আমার হতে চাস না, রাইট? কিন্তু পাশাপাশি এটাও শুনে রাখ যে তুই আমারই হবি ওহি। তিনবার না বলা হয়েছে আব্বু আম্মুর তরফ থেকে, কিন্তু আমি আপনাকে না বলতে চাইনি। তো কি বলতে চেয়েছিলি? ওই দিন কি হৈমির সাথে আপনার বিয়ে হয়েছিল? আমার কেন বিয়ে হবে, যেখানে আম্মুর কথা মতো নিনিকে পর্যন্ত বিয়ে করলাম না? যদিও এবার উত্তর না হলে আমি নিনিকেই বিয়ে করব বলে এসেছিলাম। ওহি বুঝলো সাদিদের সাথে হৈমির বিয়ে হয়নি, অথচ তার স্পষ্ট মনে আছে সে প্রথম দেখায় সবার মাঝে সাদিদকেই দেখেছিল, যেন মুখ টান টান রাগ রাগ এমনই ছিল। ছোট্ট স্বরে প্রশ্ন ছুড়ল, নিনিকে? তোদের থেকে বারবার রিজেক্ট হয়ে আমার আব্বু আম্মুর মুখ নিশ্চয়ই উজ্জ্বল হচ্ছে না। তাদের ছেলে কি ফেলনা যে তোর পিছনে পড়ে থাকবে? অন্য কাউকে বিয়ে করতে পারবে না, সে অন্য কেউ হলো নিনি। ওহির এবার অনিশ্চিত ভয় হয় আবারও। হৃদয় আপুর ভাষ্যমতে বিয়েতে না করলে তার পেছনে এই লোক পাগলের মতো পড়ে থাকবে, রাজি করাবে, অথচ হচ্ছে উল্টো। এই ছেলেটা অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। বলল, পারবেন? তার মানে আপনার বিয়ে প্রায় ঠিকঠাক, হয় আমি নয় ওই নিনি, এমন? হয় তুই না হয় তুই, আমার তোকেই লাগবে। এবার তোর উত্তরটা হ্যাঁ হওয়ার অপেক্ষায়। ওই খুশি হলো যেন মনে মনে, ভেবে নিল তার উত্তরটাও বলে দেওয়া উচিত। উত্তর না বললেও তার অনুভূতির কথা বলা উচিত। বলে উঠল, সাদ ভাইয়া। সাদিদ তাকালো। ওই এবারে শুকনো ঢোক গিলে অনেকটা সময় নিয়ে কাপা স্বরে বলল, আমার অ্যান্সারটা নিলেন না তো? তুই তো বলে দিলি না, তবে আমি জানি হ্যাঁ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এটুকু বলে সে ধূপধাপ হেঁটে বেরিয়ে গেল ছাদ থেকে। ওই কেমন করে যেন বোকার মতো তাকিয়ে রইল। সাদিত এসে গম্ভীর মুখে বাবার পাশে বসল। আবিদ নেই। সাদিতের বাবা ছেলেকে পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলেন, কি বললে তুমি আহিকে? কি বলবো? সাদিত উত্তর করে না, তার ভালো লাগছে না। তাহলে ওভাবে ডেকে নিয়ে গেলে কেন? একটা মেয়ের পেছনে সে এভাবে পড়ে আছে, ঝামেলা করছে মা বাবার সাথে, অথচ সে মেয়ের তরফ থেকে কন্টিনিউয়াসলি নাই উত্তর আসছে। সাদিতের বাবা এবারে ছেলের মতিগতি বুঝে বলল, ও কি কিছু জানিয়েছে এই বিষয়ে? জানিয়েছে, বলেছে বিয়েটা সে করছে না। জানতাম তুমি বললে এমনটাই অ্যান্সার হবে, আমার জানা ছিল। নিশ্চয়ই সুন্দরভাবে বলনি, রেগে ধমকে টেনে বলেছ। তোমার আম্মুর কাছে আমার মুখটা আর রইলই না। কিন্তু আমি ওকেই বিয়ে করবো আব্বু। তুমি বিয়ে করবে বলেই তো হলো না। ওরা মেয়ে না দিলে বিয়েটা হবে না। আমার মনে হয় বিয়েটা আসলেই হবে না। তিনবার প্রস্তাব না কোচ নিশ্চয়ই এমনি করেনি ওরা। তোমাকে নিনিকেই বিয়ে করতে হবে। বিপরীতে সাদিত কিছুই বলার আগেই সেখানে এলো ওহির বাবাও। বেশ হেসেই শুধালেন, কি নিয়ে কথা হচ্ছিল তোদের? সাদিতের বাবাও মুখ নিরাশ করে বলে উঠল, এই যে তুই তিনবার আমাদের না না বলে কান ঝালাপালা করে দিলি। আহিকে বোধহয় আমি আমার ছেলের জন্য পাবো না, এটাই। যে কোনো কিছুই পেতে হলে ধৈর্য ধরতে হয় রে সাদাব। তোর ছেলের ধৈর্য নেই বরাবরই। আমার ধৈর্যহীন ছেলে এতদিন যে ধৈর্য ধরেছে এটাই আমার জন্য অনেক। যাই হোক, আমরা এবারও উত্তর নাই ধরলাম, কিন্তু কথা হচ্ছে এই দুবার না শোনার পরে নিধি যায়নি, আবার আহির জন্য প্রস্তাব আনা হোক। বাসায় মোটামুটি রকমের একটা শর্ত দিয়ে চলে এসেছি। বলেছি এবারও যদি তোরা না করিস তবে সাদিদের বিয়েটা আর বড় ভাইয়ের মেয়ে নিনির সাথে দিয়ে দেব। সেই হিসেবে বিয়েটা হলে তোদের ইনভাইট করব। আগের বারে তো আবিদের আকটটা হুট করেই হওয়াতে বলা হয়নি তেমন কাউকে। ওর বিয়েতেও বলবো। এবারে ওহির বাবার ভ্রু বাঁকা হলো। সে জানতো এই ছেলে তার মেয়েকে ভালোবাসে, তার মেয়েকেই জীবনে বিয়ে করবে এমনটাই ধারণা ছিল তার।
আর এই কারণেই ছেলেটাকে মুখে না বললেও মনে মনে সে মেয়ের জন্য পছন্দ করেছিল। অথচ এখন এই কথা শুনে তার কপাল কুঁচকাল। বলল, অহি অপশনাল ছিল, মানে রাজি হলে অহিকে বিয়ে করতে, আর না হলে ননিকে বিয়ে করবে। সাদিদ তাকায় এবারে স্পষ্ট স্বরে বলল, আপনার মেয়েকে চেয়েছিলাম, দিচ্ছেন না তো। আপনার মেয়েও বোধহয় অন্য কাউকে পছন্দ করে আঙ্কেল। অন্য কাউকে? কাকে? জিজ্ঞেস করুন গিয়ে। ওহি নিজেই রুম থেকে শেষের কথোপকথনটা শুনতে পেয়েছে। নিনি নামক মেয়েটাকে বিয়ে করবে সাদ ভাইয়া। সে না বলেছে বলেই সে অন্য কাউকে পছন্দ করে ভেবে এই সিদ্ধান্ত নিচ্ছে। ওহি হাঁসফাঁস করে পায়চারি করে। কেন যে না বলল, কেন এই রিদি আপু রিং দেখিয়ে এঙ্গেজডটা বলতে গেল। অনেকটা সময় পায়চারি করার পর সে রিদির কাছে গিয়েই বলল, তুমি তখন ওভাবে রিংটা দেখিয়ে বললে কেন আমি এঙ্গেজ? রিদি আপু, সাদ ভাইয়া বোধহয় মত ফিরিয়ে নিয়েছেন, আর কখনো বিয়ের প্রস্তাবও দিবেন না। রিদি পাতা দিল না ওহি চিন্তারত স্বরকে। বলল, তো তুই কি ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছিস? এত গুরুত্ব দিলে তোকে দেখবি গুরুত্ব দিবে না, ভাববে তুই তার জন্য পাগল। অনুভূতি লুকোতে শিখ ওহিপুরি। উনি অন্য কাউকে বিয়ে করে নিচ্ছেন, ওটা ভালো হবে। আমি সুযোগ পেয়েও কাজে লাগাবো না। সুযোগ চলে গেছে? চলে গেছে। আব্বুর সাথে কথা বলেছিল ওনারা, আমি শুনেছি উনি কোনো এক নিনিকে বিয়ে করে নিবে। রিদি আপু, কোনো এক নিনিকে বিয়ে করার হলে তোকে প্রস্তাব দিয়েছে কেন? তোকেই বিয়ে করতো। কারণ আমি না বলে দিয়েছি তোমার শেখানো বুলি বলে। আব্বু আম্মুও বলেছে তো, 3-3বার প্রস্তাব দিয়ে না শুনে শুনে ওদের এমন করাটা স্বাভাবিক। আত্মসম্মান বোধ আছে না? ভালোবাসলে আত্মসম্মান বোধ মাথায় থাকে না। দেখিস না আমার কোনো আত্মসম্মান বোধ নেই। বিষয়টা ওনার পরিবারের, রিদি আপু। একটা পরিবারেও তো বারবার না শুনতে ভালো লাগে না। তাহলে কি করবি? ছাগলের মতো ম্যামা করে হ্যাঁ বলে আসবে এখন? ওহি কতক্ষণ চুপ থাকলো, তারপর কি বুঝে কি ভেবে বলল, হ্যাঁ। সত্যি? একবার কষ্ট পেয়েছি রিদি আপু, দ্বিতীয়বার একই কষ্ট সামলাতে পারবো না রিদি আপু। উনি অন্য কাউকে বিয়ে করবেন এটা আবারও মানতে পারবো না আমি, কষ্ট হবে। ঠিক আছে, শুধু হ্যাঁই বলবি তাহলে, কিন্তু ওই ব্যাটার হাত ধরে এক্ষুনি নাচতে নাচতে বিয়ে করে ফেলিস না। রিদি আর ওহির আরো কিছুটা সময় কথা হলো। ওদিকে ওহির বাবার সাথেও সাদিদ আর ওর বাবার কথা হলো অনেকটা সময়। তারপর কি বুঝেই তার বাবা তার কাছে এলো, দরজায় দাঁড়িয়েই বলল, আম্মু, তোমার সাথে কথা ছিল আমার। ওহি মুহূর্তেই তাকায় বাবার দিকে, রিদিও তাকায়। ওহি উত্তর করে, বলো আব্বু। আমি যাই আঙ্কেল, আপনারা কথা বলুন। এটুকু বলে রিধি চলে গেল। ওহির বাবা এবারে ভেতরে এলো। মেয়ে দেখে চেয়ে ছোট্ট শ্বাস ফেলে বলল, সাদিদ, যতদূর আমি জানি ও তোমায় পাগলের মতো চায়। আমি চেয়েছিলাম ওই ছেলেটাকেই তোমার জন্য পছন্দ করতে, কিন্তু কিন্তু তুমি কি অন্য কাউকে পছন্দ করো? ওহি চুপই থাকে, উত্তর করে না। তার বাবা আবারও বলল, অন্য কাউকে পছন্দ করলে আমায় বলতে পারো, সমস্যা হবে না আম্মু। না। সাদিদ বলল তুমি নাকি বলেছ তোমার অন্য কাউকে পছন্দ। আমি বলিনি, রিদি আপু বলেছে আব্বু। তোমার মনে হতো তুমি ওকে পছন্দ করতে, সে অনুযায়ী সাদিদ অন্য কাউকে বিয়ে করলে তুমি কষ্ট পাবে না? ওহি এবারেও নীরব থাকে। তারপর কিছুটা সময় নিয়ে মাথা নেড়ে বলল, পাবো আব্বু। ওদেরকে বারবার না বলতে খারাপ লাগছে। আগের দুইবার তোমায় জানাইনি, তবে এবার জানিয়েছি, কারণ এবার আমি হ্যাঁ বলতেই চাইছিলাম বোধহয়, কিন্তু ওরা বলছিল বিয়ের পরপরই সংসার। তুমি এত অল্প সময়ে তা পারবে না বলেই না সিদ্ধান্ত নিয়েছি। এখন আবার মনে হচ্ছে হ্যাঁ বলা উচিত। তুমি কি হ্যাঁ বলাতে খুশি হবে নাকি না বলাতে? হ্যাঁ বললে সমস্যা নেই আব্বু। ঠিক আছে। সাদ ভাইয়ার সাথে কিছু কথা বলবো আব্বু, বলতে পারবো? কেন পারবে না, যাও। ওহির উত্তর শুনে মাথা নাড়ে, পা বাড়িয়ে বাইরে গেল বাবার সঙ্গে। তারপর বাবাই বলল কিছুটা কথা বলে নিতে। সাদিদ প্রথমে ভ্রু কুঁচকে নিল কথা বলতে বলাতে, পর মুহূর্তে বরাবরের মতো গম্ভীর মুখ খুলে এগোলো ওহির সাথেই। ওহি ছোট্ট শ্বাস ফেলে শুকনো ঢোক গিলল, আগ বাড়িয়েই বলল, আমার উত্তরটা শোনা বাকি থাকলো তো সাদ ভাইয়া?
জিজ্ঞেস করুন। কয়েক মিনিটে তোর উত্তর নিশ্চয়ই না থেকে হ্যাঁ হয়ে যাবে না ওহি, তবে হ্যাঁ হতেও বেশি সময় লাগবে না, আমি শিওর। আপনি অন্য কাউকে বিয়ে করছেন সাদ ভাইয়া? কেন? তুই এঙ্গেজড হলে আমিও ম্যারিড হতে পারি, সমস্যা কি? আমি এঙ্গেজ না হলে কি আপনি ওই নিনি নামের মেয়েটিকে বিয়ে করবেন না? করলে সমস্যা হবে তোর? আমি এঙ্গেজড না রিদি আপু, মিথ্যে বলেছে আপনাকে। সাদিতের হুট করে কেমন যেন হাসি এলো মনে মনে। তবুও প্রণাচি ওই দিকে চেয়ে থেকে বলল, তাই নাকি? তুমি বললে না আমার অপশন কেবল তুমি? হয় তোমাকে চুজ করব, না হয় তোমাকেই চুজ করব। আমি আসলে বহু বছর হলো তোমাকেই চুজ করে বসে আছি, এরপর থেকে আর কাউকে চুজ করতে পারিনি। উত্তরটা সাদিতের মন ফুরফুরে করে দেওয়ার জন্য যথেষ্ট। তার খুশি খুশি লাগছে, মন ফুরফুরে লাগছে। সুন্দর একটা অনুভূতি বুকে চেপে সে গম্ভীর স্বরে বলল, তাহলে তাসিনকে? ওর কেন এতটা অধিকার বোধ তোর উপর? তাসিন? কে? ফ্রেন্ড। তোর ভাই কেন দুলাভাই ডাকলো ওকে? জানি না, এখন প্রায়শই ডাকে। ভালো। ওহি আবারও চুপ থাকলো, কথা খুঁজে পায় না যেন। তারপর অনেক সময় পর সে সাদিতের দিকে চেয়ে বলল, উত্তরটা হ্যাঁ হলেও বিয়েটা এখনই না হলে ভালো হয় সাদ ভাইয়া। কেন? আমি সংসারের কিছু জিনিস না সাদ ভাইয়া, তবে তোমার সাথে সংসার করার আমার অনেক শখ। তুমি নিশ্চয়ই সংসারের কিছুই জানি না বলে নাকের ডগায় রাগ ফুসবে। না, আমাকে বুঝলেই চলবে। যদি বুঝে উঠতে না পারি তোমাকে? আমি তো বোকা। তাহলে বোকা থেকে চালাক হতে হবে। বিয়ের পর স্বামীর মন বোঝা তোর প্রধান কাজ। না বুঝলে তুমি সব সময়ের মতো ফুসফুস করে রাগ তুলবে? সে ছোটবেলার মতোই রাগ করবে? কথার অবাধ্য হলে করব। ওই সেদিনই বাসা ছেড়ে ফিরে গেল ভাড়া বাসাটায়। হৃদি হৈমি সহ মোটামুটি ভাবেই সময় গেল তার। প্রায় 6 মাস। ছয় মাস কাটলো এমনি। অথচ সেদিনের পর সাদিদের সাথে আর কথা হলো না তার। নীরবে আগের মতোই সোশ্যাল মিডিয়ায় ফলো করছে কেবল মানুষটাকে, আর মাঝে মধ্যেই হৈমির থেকে খোঁজ পেয়েছে, এইটুকুই। তারপর হুট করেই 6 মাস পর একদিন ওই ইউনিভার্সিটি থেকে বাসে ফিরছিল। সাথে অবশ্য তাসিন হৈমিও ছিল। কিছুটা পথ হেঁটে যাওয়ার পর আচমকাই ওদের সামনে এসে একটা বাইক থামল। প্রথম দফায় 3 জনেই চমকালেও পর মুহূর্তেই সামলে নেয়। ওই তাকিয়ে দেখে কেবল সাদিদ নাকি আবিদ। বুঝার জন্য ফ্যালফেল করে চাইতেই সাদিদের নাকের ডগা লালচে দেখে বুঝতে পারলো এটা সাদিদ। কয়েক মাস পর এভাবে দেখতে পেয়ে প্রথম দফায় ড্যাব ড্যাব করে তাকালেও পর মুহূর্তেই নজর সরাই সে। সাদিদ তখন কেবল শুধালো, উঠে বস, বেশি সময় নেই আমার হাতে। ওই মাথা নাড়লো কেমন যেন বাধ্য মেয়ের মতো। একবার হৈমি আর তাসিনের দিকে তাকালো, না উঠে বসে। সাদিদ ফের বলল, কি হলো? উঠতে বললাম তো তোকে। উঠছি। এইটুকু বলেই সে উঠল। ঠিক পর মুহূর্তেই সাদিদ বাইক স্টার্ট করলো। হৈমি আর তাসিনের সাথে একটা শব্দ পর্যন্ত বলার প্রয়োজন বোধ করলো না। হৈমি আর তাসিন অবশ্য সাদিদের এহেন আচরণে পিছন থেকে ফ্যালফেল করে তাকিয়েই থাকে কেবল। ওহি বাইকে বসলেও বেশ দূরত্ব রাখলো দুজনের মাঝে। সাদিদের কাজ চেপে ধরবে ভেবেও ধরল না। সাদিদ একবার মিররে তাকিয়ে দেখল, ভ্রু বাঁকিয়ে বলল, এতটা সময় আসতে চালিয়েছি, এখন গতি বাড়ালে তুই যদি মাঝ রাস্তায় পড়ে যাস তাহলে আমি তোকে ওভাবেই মাঝ রাস্তায় ফেলে চলে যাব। ওহি ভয় নিয়ে তাকায়, পড়ে গেলে তাকে ফেলে চলে যাবে? কি নির্দয়, একটুও মায়া দয়া নেই। সাদিদ ফের আবারও বলল, ধর আমায়, ধরে বসলে পড়বি না। ওহি এবারেও তাকিয়ে থাকি, ধরল না। সাদিদ আবারও ভ্রু কুঁচকে বলল, আমার জায়গায় ওই তাসিন থাকলে তুই ধরে বসতি, আমি বলে বসছিস না, রাইট? ওই ছোট্ট শ্বাস ফেলে হাতে গিয়ে সাদিদের কাঁধ আঁকড়ে ধরল। সাদিদের চুলগুলো ঘন গাঢ়। ওই পেছন থেকে ঘন চুলে তাকিয়ে বলে, তাসিন কেবল আমার ফ্রেন্ড সাদ ভাইয়া। বিশেষ না হলে হৈমিকেও জিজ্ঞেস করতে পারেন। কিন্তু আমি শিওর ও তোকে ফ্রেন্ড হিসেবে দেখে না। আপনার ভুল ধারণা হয়তো। ও সত্যিই আমার খুব ভালো ফ্রেন্ড, অন্য চোখে দেখার প্রশ্নই ওঠে না। আমি ওকে খুবই বিশ্বাস করি। সাদিদ ভ্রু বাঁকায়। হঠাৎ বাইক থামালো রাস্তায় এক সাইড করে। অতপর ঘাড় ঘুরিয়ে ওহির দিকে তাকালো। চোখ ছোট ছোট করে দাঁতে দাঁত চেপে সে শুধু শুধালো, ও খুব ভালো ফ্রেন্ড, খুব বিশ্বাস করিস? সাদিদ রাগ ভঙ্গিতে বলেনি কথাগুলো, তবুও স্পষ্ট টের পাওয়া গেল সে কথাগুলো রেগেই বলেছে।
ওহি তাকিয়ে ছোট্ট শ্বাস টেনে কিছু বলতে নিতেই সাদিত বলল। বাইক থেকে নাম। ওহি থামল না। সাদিত আবারও বলল। কি হলো নাম? ওহি নামতে চাইল না, শুধালো। এইভাবে মাঝ রাস্তায় নামবো কোন কারণে? কারণ মাঝ রাস্তা থেকে নিয়ে যাওয়ার জন্য তোর বিশ্বস্ত ফ্রেন্ড আছে, নেমে যা। ওহি চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে, নামে না। উত্তর করে। আপনিও বিশ্বস্ত। বিশ্বাস না করলে আপনার সাথে সাথে একা একা চলে আসতাম না। তো এসে কি খুব মহান কাজ করেছিস? আমার এখন তোর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আসার জন্য। তুমি কি সব সময় এমন রেগে থাকো সাদ ভাইয়া? সাদিত নিজেই নিজেকে প্রশ্নটা করল। আসলে কি সবসময় রেগে থাকে সে? অথচ একটু আগেই ওহির ভাই অহনের সাথে ভালো রকমের আড্ডা দিয়েছে সে। আবিদের সাথে একটা দস্তাদস্তি মারপিট করে এসেছে। তখন তো রাগ হয়নি। সে উত্তর করল। আজকাল তোকে দেখলেই আমার রাগ লাগছে। ওহি কেমন করে যেন তাকায়। তাকে দেখলেই কেন রাগ লাগবে এই পুরুষটার? সবসময় কি এমন রাগই দেখাবে তাহলে তাকে? ওহি মায়া মায়া চাহনিতে তাকিয়ে হুট করে বলল। তাহলে কি আমি চলে যাব সাদ ভাইয়া? রাগ লাগবে না আর? সাদিত এখনো ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকে। দৃষ্টি যেন স্পষ্টই বলছে, নেমে দেখো কেবল। সাদিত সামনের দিকে ফিরল এবার। ওহি আবারও বলল। নেমে যাব সাদ ভাইয়া। তোর ইচ্ছে। ওহি উত্তরটা পেয়ে নামবে কি নামবে না দ্বিধাই ভুগল। আবারও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল। বাইক কি চালাবেন না? না। আমি তাসিনের সাথে কম মেশার চেষ্টা করব। আমি সরি এর জন্য, সত্যি সরি, আর হবে না। সাদিত তবুও কিয়ৎক্ষণ চুপ থাকলো। পর মুহূর্তেই কেন জানি হেসে ফেলল ওহির আড়ালে। বাইকটা হুট করে স্টার্ট দিল। আকস্মিক বাইক স্টার্ট দেওয়াতে ওহি কিছুটা ভয়ই পেল। সাদিতের কাঁধের দিকটাই খামচে ধরল যেন। ওহিকে নিয়ে মোটামুটি 4 ঘন্টা সময় লাগিয়ে এক গাদা কেনাকাটা করলো সাদিত, নিজের জন্য এবং ওহির জন্য। ওহি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে কেবল হ্যাঁ না করে যাচ্ছিল যেন। অবশেষে শেষ মুহূর্তে এসে প্রশ্ন ছুড়ল সে। সাদ ভাইয়া, আমরা এত কেনাকাটা কেন করলাম? লেহেঙ্গা, শাড়ি, এত সব কেনার কি অর্থ? 6 মাস টাইম এনাফ না তোর সংসার সম্পর্কে জানার জন্য? বিয়ে নিয়ে নিশ্চয়ই সব জেনে বুঝে নিয়েছিস ওহি। এখন আর কোনো সমস্যা নেই নিশ্চয়ই তোর। ওহি আগের মতোই তাকিয়ে থাকে। বিয়ে? কেমন যেন শীতল অনুভূতি ছুঁয়ে গেল মনে হলো। এই মানুষটাকে বিয়ে করবে? সত্যি এই মানুষটার সাথে বিয়ে হচ্ছে তার? অবিশ্বাস্য এই অনুভূতিতে তার আনন্দ আনন্দ লাগে যেন। আবারও কেমন অস্বস্তি ভয়ও হচ্ছে। সে তো সত্যি এই 6 মাসেও সংসার সম্পর্কে কিচ্ছু শিখেনি। নিরাশ চাহনিতে বলল। আপনি তো বলেননি 6 মাস পর বিয়ে করবেন, তাহলে সংসার সম্পর্কে সব জেনে নিতাম। সমস্যা নেই, না জানলে আমি জানিয়ে দিব। আই থিঙ্ক আমি সব জানি। শেষের বাক্যটা সাদিত কিছুটা হেসেই বলল। সাদিতকে ওহি খুব একটা হাসতে দেখেনি। কেমন যেন রাগ রাগ সব সময়। এখন হাসতে দেখে সে তাকায় মুগ্ধ চাহনিতে। হেসে সেও বলে। আমি তো আরো ভেবেছিলাম আপনি আমার বিষয়টা ভুলে নিনিকে বিয়ে করে নিচ্ছেন। তোকে যখন এত বছরেও ভুলতে পারিনি, তখন এই 6 মাসে ভুলেও যাব এটা ভাবা বোকামো ওহি। বিয়ে সিদ্ধান্ত পরিবার থেকে নিয়েছে, আব্বু আম্মু তো কিছু বললো না? না নিলে কি করবি না বিয়ে আমাকে? করব। অতটা সাহস তোর মধ্যে দেখি না আমি। কেন? আমি সত্যিই আপনাকে ভালোবাসি। এই সাহসটা আমি করতে পারবো অবশ্যই। ভালো তো। আমিও দেখি আবির আঙ্কেলের পুতুলের মতো মেয়ের কত সাহস। চল এক্ষুনি গিয়ে বিয়েটা করে ফেলি। বিয়েটা আমি পারিবারিকভাবেই করব সাদ ভাইয়া। আমার বিশ্বাস আছে আব্বু আম্মুর প্রতি। ওনারা আমায় বুঝবেন। জেনে শুনে বুঝে শুধু শুধু তাদের কষ্ট দিয়ে নতুন জীবন শুরু করব বলুন? ওনাদের কষ্ট না দিয়ে শুরু কর তাহলে। এটুকু বলেই সাদিত বাইকে চেপে বসলো। ওহিকে ওঠার জন্য বলতে ওহিও উঠল, শুধালো। রাগ করলে তুমি? সাদিত বাইকের মিররে তাকিয়ে ওহির মুখটা দেখে, বলল। না, তবে তোর কখনো আপনি কখনো তুমিটা কিসের উপর নির্ভর করে ঠিক বুঝলাম না। ওহি এবারে আর উত্তর করে না। সে নিজেও জানে না কখন তুমি বলে কখন আপনি বলে। মিক্স হয়ে যাচ্ছে অনেকটা। সাদিত ফোঁস করে শ্বাস টেনে বলল। আবিদি জিতে গেল। 2বার বিয়ে করে নিয়েছে অলরেডি। আমি পিছিয়ে গেলাম। হৈমি ছাড়ার কাকে বিয়ে করেছে? হৈমির আগেও একবার বিয়ে করেছে, আমি দেখেছিলাম। আদ ভাইয়ার আইডি, ম্যারেজ স্ট্যাটাস। মনে মনে এই প্রশ্ন ছিল। হৈমিকেই। ওরা পারিবারিকভাবে বিয়ের বছরখানেক আগেই বিয়ে করে নিয়েছিল।
ওহি বোকার মতো চেয়ে থাকে। হৈমিকে বিয়ে করেছে। অথচ তারা এতদিন হৈমির সাথে থেকেও বুঝলো না। বলল, হৈমি, আমরা বুঝলাম না এতগুলো দিন। রিদি আপু আর আমি কি বোকা? বুঝলামই না। বোকাই তো, বুদ্ধির ছিটে ফোটাও তো নেই তোর মাঝে। বুদ্ধির ছিটাফোটাও নেই, বুদ্ধিহীন আমি। অবশ্যই, সে ছোটবেলা থেকেই তো তুই বুদ্ধিহীন। ওই আর কিছুই বলে না, কেমন মুখ ফুলিয়ে রাখে চুপ থেকে। তার বুদ্ধি নেই, সত্যি বুদ্ধি নেই। তাকে বুদ্ধিহীন বলতে পারলো এভাবে? অনেকটা সময় পার হওয়ার পর বাইক এসে থামলো একদম ওহির বাসার সামনেই, যেটা ওর নিজের বাসা। যদিও আজ তার বাসায় ফেরার কথা ছিল না। ওই চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, সোজা এখানে? তোকে এখানে আজকে এমনিতেই আসতে হতো, বাস জার্নি না করে আমি এনে দিলাম। তোর তো খুশি হওয়া উচিত। কেন আসতে হতো? বিয়ে কি আজই? না। ওহির মুখ তখন আগের ফোলা মনে হলো যেন। বোধহয় রাগ করেছে তাকে বুদ্ধিহীন বলাতে। ওহি ফের বলল, কোন দিন তাহলে? সাদিত ঠোঁট চেপে হাসে, রুচিয়ে বলে, খুব আগ্রহ দেখছি তোর। কৌতূহল। তোর বাপ মা বলবে কবে বিয়ে, ভেতরে যা। একদম হুট করে ওহির বিয়ের ডেট রাখা হলো। তার মা বাবা অবশ্য তাকে জিজ্ঞেস করেছে এই নিয়ে। ওহির কেমন স্বপ্ন স্বপ্ন লাগে সব যেন। হুট করেই তার সাত ভাইয়ার আগমন, হুট করেই হৈমির বিয়েতে দেখা, তারপর হুট করেই বিয়ের প্রস্তাব এবং অবশেষে বিয়ে। ওহির এই সুখ সুখ অনুভূতির মাঝে এসে টের পেলেও তার বিয়ে হতে আর মাত্র 2 দিন বাকি। বাবা মা খুব ব্যস্ত তার বিয়ের আয়োজন নিয়ে, অথচ তার সুখ সুখ লাগছে। কোনো ব্যস্ততা অস্থিরতা কিচ্ছু কাজ করছে না। ওহি বাইরে তাকায়, সন্ধ্যা গনিয়ে রাত হয়েছে। হৈমি, আবিদ, সাদিত, অহন, ওহিরা সবাই বের হবে আরো কিছু কেনাকাটা করতে। ওহি তাই তৈরি হয়েছে লাল রঙের একটি শাড়ি পরেই, চুলগুলো খোলা রেখেছে ইচ্ছে করেই, চোখে গাঢ় কালো কাজল। প্রিয় পুরুষের সাথে যাবে বলেই বোধহয় ওহি সময় নিয়ে আজ সাজগোজ করেছে। মায়ের থেকে আবদার করে শাড়ি পরেছে। ওহি দীর্ঘ প্রতীক্ষা নিয়ে বার কয়েক জানালায় তাকিয়ে পরখ করে সে সময় দেখে আসছে না কেন। সাদিদের সাথে 3 দিন হলো যোগাযোগ হয়নি তার আর। সেদিন যে বাইক থেকে নামিয়ে গেল ওইটুকুই। এছাড়াও বলতে গেলে সাদিদের সাথে তার ফোনে যোগাযোগই হয়নি এতগুলো দিনে। অথচ এই প্রথমবারের মতো তার ফোনে আননোন নাম্বার থেকে কল করা মানুষটা হলো সাদিত। ওহি ফোন তুলতেই ওপাশ থেকে পুরুষটা বলল, জানালা দিয়ে কি দেখছিস ওভাবে? আশ্চর্য, নিচে আয়। ওই কণ্ঠটা আর কথার ধরন শুনেই বুঝলো মানুষটা কে। ওই আকস্মিক নিচে তাকালো। হৈমিকে দেখা যাচ্ছে পেছনের সিটে। সামনে অবশ্য গাড়ির ভেতরে দেখা গেল সাদিত আবিদকেও। ওহি তাকায়, ফোনে বলল, আসছি। উত্তরটা দেওয়া মাত্রই অহন এলো। হেসে হেসে বলল, তোর জামাইকে আমার পছন্দ হলো না রে আপু। এর থেকে ভালো হতো তাসিন ভাই দুলাভাই হলে। কি একটা তার সেরা বর খুঁজলি, বাইরে অপেক্ষা করছে, চল এখন। ওহি তাড়াহুড়োই কল রাখেনি। ওপাশ থেকে সাদিত স্পষ্ট শুনল কথাগুলো, অথচ ওহির খেয়ালই নেই তা। ওহি ভাইয়ের কথা শুনে ভ্রু কুচকাল। অহন সহ যেতে যেতে বলল, কেন, কি করেছে উনি? সারাক্ষণ রাগ নিয়ে থাকে এই বেটা, তুই কিভাবে থাকবি? তাসিন ভাই তো কত সফট বল, তোর উচিত তাসিন ভাইকে বিয়ে করা। ওই ছোট্ট শ্বাস ফেলল এবারে। যেতে যেতে অহনের মাথায় আলতো করে থাপ্পড় বসিয়ে বলল, তাসিন আমার ফ্রেন্ড, জানিস না অহন? কি সব আবল তাবল বকে চলেছিস। ওই ছেলে তোকে সুখে রাখবে না, আমি 100% শিওর। তুই বেশি বুঝিস পাগল। অতঃপর এইটুকু বলে সে মায়ের কাছে গেল। বের হওয়ার বিষয় জানিয়ে ফের পা চালালো। ওখানে গিয়ে হাজির হতেই দেখলো সাদিত নেমে গিয়েছে। ওহি ভ্রু কুচকে বলল, নেমে পড়লেন কেন? সাদিত আলগোছে ভাব দেখিয়ে উত্তর করল, যেতে ইচ্ছে হচ্ছে না, তুই যাবি? এটা কেমন কথা? ওহির মা সকালেই বলেছে সাদিত নাকি তাকে নিয়ে আরেকটু কেনাকাটা করবে, এই জন্য বের হবে, অথচ এখন বলছে যেতে ইচ্ছে হচ্ছে না। ওহি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, যেতে ইচ্ছে হচ্ছে না মানে? আম্মু তো বলল আপনি সহই যাবেন বলেছিলেন। সাদিতের মুখ চোখে এবার কিছুটা রাগ ফুটে উঠে যেন, অথচ কথাতে সে রাগ না ফুটিয়ে এসে বলল, তোর উচিত ছিল তোর ফ্রেন্ডদের ডাকা। কি যেন নাম ওর? তাসিন, রাইট অহন? অহন কপাল কুচকায়। কেন জানি তার এই রাগ রাগ হয়ে কথা বলা ছেলেটাকে পছন্দ হয়নি মনের জন্য। ভ্রু নাচিয়ে এসে বলল, হ্যাঁ তো?
সাদিত এবার সরাসরি প্রশ্ন ছুড়ল। তোমার আমাকে পছন্দ নয় কেন? আমায় তো এখনো দুলাভাই বলে ডাকনি। তোমার আপুই নিষেধ করেছে নাকি? এবারে ওহি উত্তর করল। বুঝে উঠল সাদিত হঠাৎ এইসব আবল তাবল কথা বলছে কেন। একটু আগে অহন যা বলল তা জেনেছে, কিন্তু কিভাবে? এটা সম্ভব নাকি? ওহি দ্রুতই বলল, আমি কেন নিষেধ করব? আপনি সম্পর্কে ওর দুলাভাই হবেন, ও তো দুলাভাই ডাকবে আপনাকে, নিষেধ করব কেন? সাদিত উত্তর করে না। কিছুটা সময় চুপ থেকে মোবাইলের স্ক্রিনে চাইল, অতঃপর ব্যস্ত ভঙ্গিতে বলল, আবিদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব, সবাই মিলে কেনাকাটা করে নিস, আমার একটু কাজ আছে। ওহির এবারে হুট করেই কান্না আসে। সে ভীষণ শখ করেই সেজেছিল আজ। খুব ইচ্ছা করেই প্রিয় পুরুষের নজর কাড়ার জন্য শাড়ি পরেছে, চোখে কাজল দিয়েছে, অথচ হলো কি? সে মানুষটা একবারও কি পর করে দেখলো তাকে? ওহির কান্না পায়, চোখ টলমল করে। কিছুটা সময় চুপ থেকে সাদিদের পিছু পিছু গিয়ে বলল, আমি তো কিছু করিনি, শুধু শুধু রাগ দেখাচ্ছেন। আমি সত্যিই কিছু করিনি, একটু আগেও তো ভালোভাবে কথা বললেন, এখন কি হলো, চলে যাচ্ছেন কেন? সাদিদ তাকালো মেয়েটার দিকে। কণ্ঠ, কথা এবং চাহনি স্পষ্টভাবে প্রমাণ দিচ্ছে যে মেয়েটার কান্না পাচ্ছে। সাদিদ তাকায়, ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, রাগ দেখাচ্ছি না, আমায় সত্যি যেতে হচ্ছে না। আমি তখন গাড়ি থেকে মাথা বের করে দেখে। অহনকে ডেকে নিয়ে বলে, অহন, পিছু উঠে পড়তো, ওরা আসুক ওদের মতো করে। অহন তাকিয়ে বোনকে দেখছিল। ছোট হলেও সে বোনকে বেশ ভালোভাবেই বুঝে। বোনে যে চোখ টলমল করছে তাও স্পষ্টই বুঝতে পারল সে। সেজন্যই বোনের কাছে গিয়ে শান্ত গলায় বলে এলো, তোর সাথে কিছু করলে আমায় বলবি, বুঝলি? সঙ্গে সঙ্গেই কল দিবি। বোন দিচ্ছি, ভালো কথা। এখন থেকেই এমন রাগ দেখালে কিন্তু দিব না। শেষ বাক্যটা অহন সাদিতের দিকে তাকিয়ে বলল, বলে চলেও গেল মুহূর্তেই। গাড়িতে গিয়ে বসল। অতঃপর আবিদ, হৈমি আর অহন চলে গেল। পড়ে রইল ওহি আর সাদিতি। ওহি তখনও ফ্যালফেল করে তাকিয়ে বলল, এমন রাগ পুষছেন কেন? বলুন না কি করেছি। সাদিত নিজের রাগ শান্ত করার খুব করে চেষ্টা চালায়। সে জানে ওহি কিচ্ছু করেনি, ওহি নির্দোষ, তবুও রাগ হচ্ছে, অযথাই রাগ হচ্ছে। সাদিত বার কয়েক শ্বাস ফেলে নরম গলায় বোঝানোর ন্যায় বলল, কিচ্ছু করিসনি, আমার অযথাই রাগ হচ্ছে। তোর উচিত এখন আমার থেকে দূরে থাকা। রেগে গেলে আমি খুব একটা ভালো আচরণ করি না। ওহি বাচ্চাদের মতোই অভিমান করলো যেন, বলল, তুমি তো এমনিতেও খুব একটা ভালো আচরণ আমার সাথে করছো না সাদ ভাইয়া। তোমার সাথে দেখার শুরুর থেকেই আমি তোমার রাগে দেখে আসছি। আমি তোকে সুখী রাখতে পারবো না, আমি বেশি রুড, বেশি রাগী, আমি তোর জন্য পারফেক্ট নই ওহি। ওহি এবারে বুঝলো যেন, কিন্তু কিভাবে অহনের কথাগুলো শুনে ফেললো তা বুঝলো না সে। উত্তরে বলল, আমার চোখে আপনিই পারফেক্ট, আমার অনেক কালের প্রিয় আপনি। আপনি জানেন আমি আপনাকে হারানোর ভয়ে কতটা কষ্ট পেয়েছিলাম, কান্না করেছি কত সময়, কত দিন। আপনি আমার জন্য পারফেক্ট না হলে নিশ্চয়ই কষ্ট পেতাম না আমি। তুই যদি বলতে আমি পারফেক্ট না, তবু আমি তোকেই বিয়ে করতাম ওহি। পারফেক্ট না হলেও বিয়ে করতাম। তোর ভাইকে বুঝিয়ে দিবি আমি তোর জন্য পারফেক্ট, আর কেউ না, বুঝলি? বলবো। সাদিত এবার নিঃশব্দে হাসে। ওহি সে বাধ্যগত ছোট ওহি আছে যেন, বলল, মেজাজ খারাপ, তোর কেনাকাটার হচ্ছে না রে আজ, খুবই সরি এর জন্য। ওহির হলুদের অনুষ্ঠান শেষ হলো প্রায় রাত 2:30তেইও ভালোভাবে ফ্রেশ হয়ে ফ্রি হয়ে রুমে এলো। আর একটা রাত, কয়েকটা ঘন্টা, এরপর সুন্দর একটা প্রভাত, সুন্দর একটা সূচনা। আর একটা দিন পরই ওহির বিয়ে, অথচ যে তার বর হবে তার খবর নেই। একটা পুরো হলুদ অনুষ্ঠান গেল, সাদিদের সাথে তার একটা ছোট্ট মেসেজও আদান প্রদান হলো না। ওহি ছোট শ্বাস টেনে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতর চাপা অস্থিরতা, আনন্দ, সুখ। আর একটা দিন পর সে সাদিদ এহসানের বউ হবে, তার প্রিয় পুরুষের সাথে সংসার বোনার স্বপ্ন পূরণ হবে। ওই চোখে ঘুম নেই, বার কয়েক এপাশ ওপাশ করে সে চাপা অস্থিরতা নিয়ে উঠে বসে। বাইরে তখন অল্প বর্ষণ। ওই চোখ মিনমিন করে বিছানা ছেড়ে উঠতেই মোবাইল ভাইব্রেট হলো। মেসেজ টোন। দ্রুত মোবাইলটা নিয়ে মেসেজ দেখতে গিয়েই চোখে পড়ল। ওহি একবার নিচে আয়, বৃষ্টিতে ভিজে গেলাম।
সাদিত কয়েক মিনিট আগেও মেসেজ দিয়েছে, যা চোখে পড়ল মাত্রই ওহির। ওহি ছোট্ট শ্বাস টানে। নিশ্চয় এখন যাবে না বললে লোকটা নাকের ডগায় রাগ ঝুলিয়ে রাখবে। তাছাড়া ওহির ইচ্ছে এই পুরুষটাকে বিয়ের আগে আরো একবার দেখার, কথা বলার। তাই জানালা দিয়ে একবার লোকটাকে দেখে নিয়ে গুটি গুটি পায়ে পা এগোলো। বাগানের কাছটা গিয়ে সাদিতকে দেখে সামনে যেতেই সাদিত তাকালো। পরনে হলুদ রঙের সুতির সাদামাটা একটা শাড়ি, চুলগুলি এলোমেলো ঠেকছে, মুখে শ্বাস নেই, অথচ এই সাজবিহীন ওহিকে একটা পিনপতন হলুদ শাড়িতে কি চমৎকার লাগছে, যেমন সেদিন লাল শাড়িতে লেগেছিল। সাদিত নিঃশব্দেই হাসে, তাকিয়ে থেকে হুট করে হেসে বলল, তোকে সুন্দর লাগছে ওহি। ওহি ফ্যাল করে তাকায়। এটুকু পথ আসতেই প্রায় ভিজে গিয়েছে। সাদিদও ভেজা, পোশাক আশাক চুপসে আছে শরীরের সাথে। সাদিত এসেছিল ওহির সাথে সেদিনকার সে চলে যাওয়ার অভিমান মিটিয়ে নিতে। কিছু কেনাকাটা করেছিল নিজেই তা দিতে এবং ওহিকে দেখতে। অতঃপর মনে হলো কিছুটা প্রশংসা করা অন্যায় নয়। নিঃশব্দে হেসে ফেরিয়ে বলল, তোকে সেদিন বলা হয়নি ওহি তোকে শাড়িতে সুন্দর দেখাচ্ছিল? আমার ইচ্ছে হচ্ছিল আবির আঙ্কেলের পুতুলের মতো মেয়েটার দিকে তাকিয়েই থাকতে সারাটাক্ষণ, যেমনটা এখন তাকিয়ে আছি। ওহি তাকালো না এবারে, নজর সরালো। শিরশিরে এক অনুভূতি ছুঁয়ে গেল যেন। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, বাসায় যাই এবারে? না। ঠিক আছে। চলে যা, থাকলে আমার বুকের ভেতর ঝড়টা বেশি সময় চলবে। আমি থাকলে তোমার বুকের ভেতর ঝড় চলবে সাদ ভাইয়া? ওহির বোকার মতো প্রশ্ন শুনে সাদিত হাসলই কেবল। সাদিতের চুলগুলো প্রায় ভেজা তখন। ভেজা চুলগুলো পেছনে ঠেলে সে ঝুঁকে ওহির কানে ফিসফিসিয়ে বলল, আবির আঙ্কেলের পুতুলের মতো মেয়েটা থাকলে আজকাল আমার বুকের ভেতর ঝড়ই চলে, কেন তা জানি না। ওহি এবারে নিজের বোকামো ছেড়ে আচমকাই বুঝে গেল যেন সব। এতটা কাছে সাদিত এবং তার কথা শুনে কেমন শিহরণ বইল সর্বাঙ্গে। ঠোঁট চেপে রেখে দ্রুত অন্যদিকে ফিরে এসে হাঁটা ধরল। সাদিত হাসে, পিছন থেকে বলল, তোর জন্য অনেক কিছু আনা হয়েছিল, দেওয়া হলো না। যদিও বিয়ের পর ওসব পেয়ে যাবি আমার রুমে এমনিতেই। বিয়ের পর মুহূর্তেই যখন ওহিকে নিয়ে যাওয়ার সময় হলো, তখন থেকে ওহি কি যেন কান্না জুড়ল। গাড়িতে ওঠানোর পরও একাধারে কাঁদছে মেয়েটা। সাদিত দেখছিল কেবল, অপেক্ষা করছিল মেয়েটাকে একা পাওয়ার। অতঃপর গাড়িতে একা পেয়ে সে সর্বপ্রথম শুধালো, তুই না আমার জন্য কান্না করেছিলি, তবে এখন কেন কান্না করছিস? রেখে চলে যাব তোকে? ওহি তবুও কাঁদে, কান্না থামল না। সাদিত এবারে গম্ভীর স্বরে বলল, কান্না থামা। ওহি তবুও কাঁদছে দেখে সাদিত ধমক দিয়েই বলল, কি হলো, কান্না থামা। তোকে একেবারের জন্য নিয়ে চলে যাচ্ছি না, আমি নিয়ে আসবো, তুই যখন চাইবি তখনই। ওহির কান্না এবারেও থামল না, বরং আকস্মিক ধমকে কান্না আরো দ্বিগুণ হলো। সাদিদের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি আপনি খুব খারাপ সাদ ভাইয়া। সাদিত একটুও নরম হলো না, বরং গম্ভীর একপ্রকার স্বরে জানালো, এতদিন ভাইয়া ফাইয়া যা বলেছিস মেনে নিয়েছি ওহি, এখন আমার ওয়াইফ তুই। এসব ফাও ফাও সম্বোধনে ডাকবি না আর, মনে থাকবে? ওহির এবারে যেন কান্না কমে এলো আচমকাই। তাকালো, বাচ্চাদের মতো ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে বাধ্য মেয়ের মতো বলল, থাকবে। সাদিত হাসে, ওহির মাথায় হাত বুলিয়ে বলল, এই তো পুতুলের মতো মেয়েটা ছোটবেলার মতো মাথা নাড়ায়, এবার কান্না থামা, চকলেট দিব। তখন প্রায় রাত 12টা। ওহি অনেকটা সময়ে বিছানায় পুতুলের মতো বসে থাকলো, অথচ সাদিতের আসার নাম গন্ধ নেই। এদিকে ওহি নার্ভাস, মুখ চোখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে নার্ভাস। প্রথমবারের মতো একটা পুরুষ মানুষের সাথে রুম শেয়ার, বিছানা শেয়ার, আর কত কি বৈবাহিক সম্পর্ক, তাও আবার তারই প্রিয় পুরুষ। ওহির গলা শুকিয়ে আসে কেমন এসব ভেবে ভেবে। অতঃপর একটা সময় পর সাদিত এলো, খুবই স্বাভাবিক গলায় জানতে চাইল, এতটা সময় হলো ঘুমাসনি কেন? ওহি উত্তর করল না। সাদিত আবারও বলল, তুই কি অপেক্ষা করছিলি আমার জন্য? না। করছিলি না, অথচ আজ আমার জন্য অপেক্ষা করার কথা তোর। ওহি কি উত্তর করা উচিত বুঝে না যেন, এবারে বলল, না মানে করছিলাম। করছিলি, কিন্তু কেন? ওহির এবার রাগ লাগে, ইচ্ছে করেই তাকে এভাবে ঘুরপাক খাইয়ে জিজ্ঞেস করছে।
ওই চোখ ছোট ছোট করে চেয়ে বলল, তুমি কিন্তু আমায় গোলাচ্ছ, আমি এমনিতেই নার্ভাস ফিল করছি। সাদিত মনে মনেই হাসে। বিছানায় বসেই ওহির দিকে ঝুঁকল সে। মেয়েটার কপালে আসা চুল কানের পিছনে গুজে দিতে দিতেই ফের ভ্রু নাচিয়ে বলল, নার্ভাস ফিল করছিস? কিন্তু কেন? এমনি। সাদিত আবারও ওহির নজর আড়াল করে হাসলো ঠোঁট বাঁকিয়ে। বলল, তোর কথা আটকাচ্ছে ওহি কেন? শরীর ঠিক না তোর? ঠিক। তাহলে? সাদিত এমনভাবে কথা বলছে যেন সে কিছুই জানে না, কিছুই না। এতটাই গম্ভীর শান্ত স্বর তার, যেন সব সে সত্যি সত্যিই বলছে। ওহি রাগ নিয়ে বলল, কিচ্ছু না, তুমি মুখ গম্ভীর রেখে মজা নিচ্ছ আমি জানি। আপনি ভেতরে যা বাইরে তা দেখেন না, শুধু রাগটাই ভেতরে বাইরে সমানভাবে প্রকাশ পায়। সাদিত এবারে প্রকাশ্যেই হেসে ফেলল, বলল, অনেক কিছুই বুঝেছিস, তো এখন কি ভেতরে যা রূপ বাইরেও সেই রূপই দেখাবো বল? নিজের কথায় ফের নিজেকেই ফাঁসিয়ে দিল যেন। ওই অস্ফুট আওয়াজে বলল, সাদিত এবারে ভ্রু উঁচু করে সিরিয়াস ভঙ্গিতে বলল, আই থিঙ্ক তুই এতটা সময় যেসব ভেবে নিয়ে নার্ভাস ফিল করছিলি সেসব ঘটলে তুই খুব একটা মাইন্ড করবি না, এগুলো স্বাভাবিক, রাইট? ওই উত্তর করে না, তবে ওর দিকে তাকিয়ে থাকে কেমন। সাদিত ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, ওভাবে বাচ্চা কাচ্চা পুতুলের মতো তাকাচ্ছিস কেন? আমার না বিশ্বাস হচ্ছে না, আপনি আমার বর, আপনি ওইভাবে তাকিয়ে হেসে কথা বলেছেন। কেন? আমি তো ভেবেই নিয়েছিলাম আমি আপনাকে হারিয়ে ফেলেছিলাম, আপনি অন্য কারোর হয়ে গিয়েছেন, ভেবেই নিয়েছিলাম। আচ্ছা, আপনি যদি হৈমির বর হতেন তাহলে এই সবগুলো হৈমির সাথে বলতেন আপনি হৈমিকে? সাদিত ওহির এসব আজব ভাবনা থামাতে মুখে আঙ্গুল রাখলো, শুধালো, মুখটা থামা ওহি, তোরই বর, তোকে ভালোবাসবো। হৈমি আমার ভাইয়ের ওয়াইফ, ওকে এসব জীবনেও বলবো না নিশ্চয়ই। এখন প্লিজ তোর এসব চিন্তা বাদ দে। ওহির মুখটা চুপসে নিল, বলল, সাদিত এবার মুখ এগোয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নিজের ওষ্ঠজোড়া চেপে ধরল ওহির কপালে। ওহি তখন প্রথমবারের মতো শিউরে উঠল। সাদিত ছাড়ল না, কপালে ওভাবে ঠোঁট ছুঁয়ে রেখে দীর্ঘ আকাঙ্ক্ষার স্পর্শ পূর্ণ করে বলল, আমার হওয়ার জন্য ধন্যবাদ ওহি। ওহি তখনও ফ্যাল ফেল করে তাকিয়ে। সাদিত হেসে ওহির আদুরের বাচ্চা মতো মুখটাই চুমো দিল। ডান গালে কয়েক সেকেন্ড ঠোঁট ছুঁয়ে জানালো, আমায় ভালোবাসার জন্য ধন্যবাদ। এরপর ওষ্ঠ স্পর্শগুলো খুব একটা স্থির রইল না। ওহের পুতুলের মতো আদুরে মুখটায় বিচরণ ঘটল। এক পর্যায়ে বলল, আমাকে তোর করে যাওয়ার জন্য ধন্যবাদ। সাদিত এবারে ঠোঁট এগুলো ওহির পাতলা ঠোঁট জোড়ায়। এক নিমিষেই উন্মাদের মতো দখলে নিল মেয়েটার অধর। অতঃপর অনেকটা সময় পর সে ঠোঁট জোড়ার উপর নিজের রাজত্ব বিলীন করে সে ওহিকে হাঁপাতে দেখল। সে হাঁপাতে থাকা মেয়েটার থুতনিতে চুমু দিয়েই সে বলল, সেই ছোট্টবেলার মেয়েটা, সেই ছোট্ট ওহি, আজ আমার বউ হওয়ার জন্য ধন্যবাদ। সমাপ্ত।